হ্যালো, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটি চাইনিজ মডার্ন ড্রামার গল্প নিয়ে এসেছি। ড্রামাটি হয়তো ইতোমধ্যে অনেকেই দেখে ফেলেছে, কিন্তু আমি আমার মতো করে এক্সপ্লেন করার চেষ্টা করছি। হয়তো আপনাদের ভালো লাগবে। আসলে গত কয়েকদিন ধরে অনেক অনগোয়িং ড্রামা দেখার চেষ্টা করেও কোনো ড্রামাতে মন বসাতে পারছি না। ভেবেছিলাম ব্লসম ড্রামার গল্পটি আপনাদের শোনাবো, কিন্তু ওই ড্রামার কিছু দূর গিয়ে আর মনে হচ্ছে মনে টানছে না। তারপরেও আমি আরও বেশি কিছু এপিসোড দেখে ওটার ভিডিও করার ট্রাই করব। আর অতি অবশ্যই আপনারাই জানাবেন আপনারা কোন ড্রামার গল্প শুনতে চান। তো আজকে চলুন আমাদের লিনির এই ড্রামার গল্পটি শুনে আসি। শুরুতেই আমাদের এই ড্রামার ফিমেল লিড চিয়ান লিংকে দেখানো হয়। ও একজন গেমিং প্লেয়ার। ও অনেক ভালো গেম খেলতো, মানে প্রো লেভেলের আর কি। এখন ও একটা কম্পিটিশন করছিল। সদ্য একটা নতুন খেলা রিলিজ হয়েছে, আর ও সেটাতেই পার্টিসিপেট করে আসলে দেখছিল ওই খেলাটা কতটা ডেভেলপ করা হয়েছে। আর ওই খেলাটা যে ডেভেলপ করেছিল সেই আমাদের এই ড্রামার মেইন লিড, আর ওর নাম হলো জু শুয়েন। জু শুয়েন নিজেও একজন অনেক ভালো প্লেয়ার, কিন্তু ও মূলত এখানে ওর গেমটা কতটা দারুণ হয়েছে সেটাকেই দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। জু শুয়েনের খেলা কে খেলছিল তা জু শুয়েন জানতো না। একদম শেষে স্কোর বোর্ডে নামটা শো করা হয়, আর ওখানে নাম ছিল ডো টুইস্ট নামের একটা মেয়ের। এটা একটা গেমিং আইডি নেম। তো এই নামটা দেখেই জু শুয়েন অনেক বেশি অবাক হয়ে যায়। ও খুঁজতে লাগে যে কোথায় ওই মেয়েটি আছে, কারণ ওরা অনলাইনে গেম খেলে, কিন্তু ওরা কখনো একজন আরেকজনের মুখ দেখেনি। তাই তো জু শুয়েন হন্তদন্ত হয়ে মেয়েটাকে খুঁজতে থাকে, কিন্তু ও যতক্ষণে না মেয়েটাকে খুঁজছিল তার ভিতরেই মেয়েটি ওখান থেকে ওর নামটি একটা ওয়ালে লিখে রেখে চলে গিয়েছে। মেইনলি এটা ওর আইডি নেম ছিল। ওর অনেক খারাপ লাগে, কারণ ও এত কাছাকাছি পেয়েও ওর এই অনলাইন গেমিং পার্টনারকে দেখতেই পেল না, যাকে দেখার ওর অনেক ইচ্ছা ছিল। কারণ আসলে ওই মেয়েটির প্রতি মনে মনে একটা ক্রাশ ছিল জু শুয়েনের। তো ও এখন ওর ফ্রেন্ডদেরকে বলছিল এটা। আসলে জু শুয়েন আর ওর বন্ধুরা মিলে একটা গ্রুপ খুলেছে, যার ভিতরে কিভাবে অ্যাড হয়ে গিয়েছিল চিয়ান লিং। ওরা সবাই একসঙ্গে গেম খেলে। চিয়ান লিং আবার একটা গেমিং কোম্পানিতে চাকরি করত, কিন্তু আজকে ও এই চাকরিটাতে রিজাইন দিতে এসেছে। মূলত ও এখনও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি, তার জন্য ও এখন পড়াশোনায় ধ্যান দিতে চায়। যখন ও রেজিগনেশন লেটার দিতে চায় ঠিক তখনই ওখানে চাকরির অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসে জু শুয়েন। আর জু শুয়েনকে দেখেই তো চিয়ান লিং ক্রাশ খেয়ে যায়। মানে অনেক দিন থেকেই এই ছেলেকে দেখে ও ক্রাশ খাচ্ছে। এই ছেলেটিও ওদের ইউনিভার্সিটিতেই পড়ে। যখন এখানে রেজিগনেশন লেটার দিতে এসেছিল আমাদের ফিমেল লিড, তখন মেইন লিড এসেছিল চাকরি করতে। তো ওকে অনেকক্ষণ বোকার মতো দেখতে লাগে চিয়ান লিং। যখন এখান থেকে জু শুয়েন চলে যাচ্ছিল তখনই ওর মনে পড়ে, আরে না, এই কোম্পানি থেকে আমি তো আমার চাকরিটা ছাড়বো না, আমি চাকরি করব, কারণ আমার ক্রাশ এখানে চাকরি করতে এসেছে। কিন্তু ও যখনই থামাতে যাবে রেজিগনেশন লেটারে স্টাম্প দিতে, অলরেডি স্টাম্পটা পড়েই গিয়েছিল। আসলে এটাই বলে কপাল। ওর তো একদম মনটা ভেঙে চুরমার হয়ে যায়। কেবলই ওর ক্রাশকে ওর নিজের কোম্পানিতে দেখলো, আর ওকে কিনা চাকরি ছেড়ে চলে যেতে হবে। ওর খুব খারাপ লাগে। এখান থেকে 2 বছর আগের একটা ঘটনা ওর মনে পড়ে। আসলে ও আর্ট ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, আর সিএসসি ডিপার্টমেন্টের ছেলেদের সঙ্গে ওদের একবার গেম খেলা হয়েছিল, যেখানে ওর 2 বান্ধবী খেলতে খেলতে অনেক হাঁপিয়ে গিয়েছিল। তাই তো ওর বান্ধবী দুটো ওকে বলে যে আমাদেরকে তুমি মেরে দাও, আমরা আর দৌড়াতে পারছি না। চিয়ান লিং ওর নিজের দলেরই 2 বান্ধবীকে মেরে দেয়। এরপরে ও একটা জুতা রেখে যখন ওদিকে আসে তখন দেখে যে ও আসলে ধোঁকা খেয়েছে। মানে উপরেই ছিল যে খেলছিল ওর প্রতিপক্ষ সে, আর এখন তো ওর প্রতিপক্ষ ওকে মেরে দেয় আর বলে তুমি তো একটা নাগিন, কারণ তুমি তোমার দলের 2 জন প্লেয়ারকেই মেরে দিয়েছ নিজেই। তো এটা গেমিং ওয়ার্ল্ডে একটা গালি বলা যায়। তো ওকে নাগিন হিসাবে চিনত জু শুয়েন। তবে জু শুয়েনকে দেখেই ক্রাশ খেয়েছিল আমাদের চিয়ান লিং। কিন্তু ওরা এখনও জানে না যে ওরা অনলাইনে একে অপরের সঙ্গে গেম খেলে। ওরা বাস্তবে এত কাছাকাছি, কিন্তু ওরা জানতোই না ওরা একে অন্যের সঙ্গে গেম খেলতো। ভিডিওর এই পর্যায়ে এসব চিন্তা করে ওর কোম্পানি থেকে চলে আসছিল আর বলছিল আমি আবারও এই কোম্পানিতে ফিরে আসব। এদিকে জু শুয়েনও কিন্তু আন্ডার গ্র্যাজুয়েশনেরই একজন ছাত্র ছিল। ওর এখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি। ও ওর বন্ধুকে নিয়ে নতুন করে গেম ডেভেলপারের কাজ শুরু করে দেয়। এদিকে চিয়ান লিং যে একটা খেলা খেলতো তা কিন্তু না, ওর বিভিন্ন ধরনের খেলায় আলাদা আলাদা আইডি ছিল। একদিন ওই ইন্টারনেট ক্যাফেতে এসে দেখতে পায় আসলে ওর এই গেমিং আইডির নাম ছিল স্লিপ টিল ওয়াক।
কিন্তু ওকে পিছনে ফেলে কেউ একজন ওয়াক ন্যাচারালি যার নাম সে উপরে উঠে গিয়েছে, মানে ও এখানে ফার্স্ট ছিল কিন্তু এখন সেকেন্ড হয়ে গিয়েছে। এর জন্য ওর তো মেজাজ খারাপ হয়ে যায়। ও লোকটির কাছে শোনে যে এখানের এই ওয়াক ন্যাচারালি ছেলেটা আসলে কে আর ও এখানে কবে থেকে খেলতে এসেছে। ঠিক তখনই ওর দেখা হয়ে যায় জুসুয়েনের সঙ্গে। ও জানতো না ওয়াক ন্যাচারালি আসলে জুসুয়েনের আইডি। ও এখানে জুসুয়েনকে ফলো করতে লাগে কারণ জুসুয়েনকে ও অনেক দিন ধরেই পছন্দ করে। জুসুয়েনকে ইমপ্রেস করার জন্য ও ওর কাছে ভীষণ কিউট একটা মেয়ের অভিনয় করতে লাগে। আসলে চিয়ানলিং কিন্তু অনেক রুড একটা মেয়ে। ও খুব একটা ভালো করে কথা বলে না, মানে ছেলেদের মতো কিছুটা স্বভাব আছে ওর। তবে জুসুয়েনের সামনে এলেই ও একদম মেয়ে হয়ে যেত আর খুব কিউট করে কথা বলার ট্রাই করতো, কিন্তু জুসুয়েন একদমই ওকে পাত্তা দেয় না। ও যতবার জুসুয়েনের কাছাকাছি আসার চেষ্টা করে ততবারই ওকে কোনো পাত্তা না দিয়ে জুসুয়েন চলে যায়। এরপরে আমরা দেখতে পাই চিয়ানলিং ওই অনলাইন গ্রুপে মেসেজ করছিল। মূলত এখানে ক্যাম্পাস হ্যাঙ্ক নামের একটা ছেলের সঙ্গেই ও খেলে, আর ক্যাম্পাস হ্যাঙ্ক নামের যে আইডিটা সেটা ছিল জুসুয়েনের আইডি। ওরা 4 বন্ধু এই গ্রুপে আছে আর ওদের সাথে আছে চিয়ানলিং। চিয়ানলিংয়ের আইডির নাম ছিল ডোর টুইস্ট আর আমাদের জুসুয়েনের আইডির নাম ছিল ক্যাম্পাস হ্যাঙ্ক। ওরা একে অপরের সঙ্গে অনেক কথাই বলতো কিন্তু কেউ কারোর আসল পরিচয় জানতো না, মানে এরা কেউ ওই মেয়েটির আসল পরিচয় জানতো না। তবে এরা জানতো যে ডোর টুইস্ট একটা চাকরি করে আর সদ্যই ও চাকরিতে রিজাইনও দিয়ে দিয়েছে। যখন চিয়ানলিং ওর রুমে আসে তখন ওর ম্যাম ওকে বলে, তুমি যে 2 মাস আগে যে পরীক্ষাটায় মানে পিই পরীক্ষা অংশগ্রহণ করনি তার জন্য কিন্তু তোমার ফেল হয়ে যাবে, তাই এবার কিন্তু অংশগ্রহণ করতে ভুলবে না। আর ওই সেম পরীক্ষায় অংশগ্রহণ করেনি জুসুয়েন নিজেও, তাই তো টিচার এসে ওকে ওয়ার্নিং দিয়ে যায় আর পরীক্ষায় পার্টিসিপেট করতে বলে। এসব শেষ করে ওরা সবাই গেম খেলতে বসে যায়। ওদের 4 বন্ধুর সঙ্গে গেম খেলছিল চিয়ানলিং। তো চিয়ানলিং যখন গেম খেলে তখন ও ভীষণ রুড হয়ে যায় এবং ওই কোনো মার্সিলেস ছাড়াই সবাইকে কিল করতে লাগে। মানে ওর কিলিং শক্তি এতটাই ছিল যে সবাই অবাক হয়ে যেত। কিন্তু আজকেও অনেকটা ডাউন ছিল, তাই তো ওরা 4 বন্ধু জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, চাকরি ছেড়ে দিয়ে কি তোমার মন মাথা খারাপ নাকি? তখন চিয়ানলিং বলে, চাকরি তো আমি আমার নিজের ইচ্ছায় ছেড়েছি, আসলে আমার মন মেজাজ খারাপ কারণ আজকে আমার ক্রাশের সঙ্গে আমার দেখা হয়েছিল, কিন্তু আমার ক্রাশ আমাকে পাত্তা না দিয়ে চলে গেল, সে আমার হৃদয় ভেঙে দিয়েছে। এটা শুনেই তো আমাদের জুসুয়েনের মন একদম খারাপ হয়ে যায়, ওর মন পুরো ভেঙে যায়। অনেকক্ষণ ধরে ভাবতে লাগে ডোর টুইস্টের আসলে একটা ক্রাশ আছে। তারপরেও ভাবে যে আরে ওর তো মন ভেঙে দিয়েছে, তার মানে ও এখনও সিঙ্গেল, আমার এখনও সুযোগ আছে। তাই ও এই গেমের ভিতরে ফ্লার্ট করতে লাগে ডোর টুইস্টের সঙ্গে। তো চিয়ানলিংকে ওরা সবাই বলতে লাগে তুমি একদমই মন খারাপ করো না, ওই ছেলেটি তোমার মন ভেঙেছে তো কি হয়েছে, দুনিয়ায় কি ছেলের অভাব আছে নাকি? কিন্তু ও কোনোভাবেই ওদেরকে বলে না যে ছেলেটি আসলে কে। জুসুয়েন চিয়ানলিংকে বলে আমার কাছে কিছু টিপস আছে, তুমি যদি চাও ওই টিপসগুলো আমি তোমাকে দিয়ে দিব। তো ওর কথায় প্রথমে পাত্তা দিচ্ছিল না চিয়ানলিং, কিন্তু পরে বলে বলো বলো। এবার জুসুয়েন ওকে বলে যে তুমি তো এমনি একটু রুড তাই না, তো তুমি যখনই তোমার ক্রাশকে দেখবে তখন তোমার অপোজিট বিহেভিয়ার করতে শুরু করে দিবে, মানে তুমি তখন খুব আদুরে কিউট হয়ে যাবে, তাহলে ছেলেটি হয়তো তোমাকে পাত্তা দিবে। তো চিয়ানলিং করে কি, ও যখন ক্যাম্পাসে যাচ্ছিল ক্যাম্পাসের বাসে ও জুসুয়েনকে দেখতে পায়। জুসুয়েনকে দেখেই জুসুয়েনকেও বলে জুসুয়েন তুমি কি করছো? জুসুয়েন তখন বলে আমি তো ড্রাইভিং করছি, দেখতে পাচ্ছ না, মানে ওকে খুব রুড একটা রিপ্লাই করে। তখন ও চুপ করে গিয়ে ওর সিটে বসে পড়ে। এরপরে এরা এর ভিতরেই কিন্তু একে অন্যের সঙ্গে গ্রুপে টেক্সট করছিল, কিন্তু দুজনের কেউ জানেই না ওরা আসলে একই বাসে আছে এবং একসঙ্গে টেক্সট করছে। ওরা পুরো দুজন আলাদা মানুষ ছিল বাস্তব লাইফে। যাই হোক, ওর সঙ্গে টেক্সট করতে করতে ক্যাম্পাসের দিকে যাচ্ছিল চিয়ানলিং। তখনও দেখতে পায় যে বাস্কেটবল খেলছিল জুসুয়েনের ছবি তুলছিল দূর থেকে। ও আবারও যখন ওর গ্রুপে ঢোকে তখন ওখানে জুসুয়েন মেসেজ করে আমি এখন বাস্কেটবল খেলছি, তুমি আমার খেলা দেখবে নাকি? তখন পিছন দিকে ফিরে দাঁড়িয়ে পড়ে চিয়ানলিং আর ভাবে জুসুয়েন ক্যাম্পাস হ্যাঙ্ক নয় তো, কিন্তু তখন জুসুয়েন যে ছবিটা দেয় সেটা দেখে ওর ভুল ভাঙে। ও বলে আরে না না, জুসুয়েন ক্যাম্পাস হ্যাঙ্ক হতেই পারে না। এরপরে ওরা আবারও বাসায় আছে আর ওরা দুজনের সঙ্গে কথা বলতে লাগে। মূলত এখন বিভিন্ন টিপস নিত জুসুয়েনের কাছ থেকে চিয়ানলিং।
এর পরের দৃশ্যে দেখতে পাই চেয়ারলিংকে ওর অফিস থেকে ওর একজন সিনিয়র আপু কল দিয়ে বলে, চেয়ারলিং এখানে তোমার গ্লোভস দুটো তুমি ফেলে গিয়েছো, ওই দুটো কি আমি পাঠিয়ে দিব নাকি তুমি নিয়ে যাবে? চেয়ারলিং তো এই সুযোগে অফিসে চলে আসে, কারণ ও জুসুয়েনকে হয়তো একবার দেখতে পাবে। তো জুসুয়েন তখন লিফটের ভিতরে ছিল। ও জুসুয়েনকে দেখে আবারও কিউট কিউট অভিনয় করতে শুরু করে দেয় এবং ভাব নিতে গিয়ে ওর চুলই আটকে যায় লিফটের দরজায়। আর ও তো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগে। তখন জুসুয়েন ওর চুলটা টেনে বের করে দিয়ে বলে, এটা তো সিম্পল ব্যাপার ছিল। এরপরে ওরা একে অন্যকে গুড মর্নিং জানায়, কিন্তু ওর গুড মর্নিংয়ের কোনো উত্তরই দেয় না জুসুয়েন। চেয়ারলিং বলে, না যেভাবেই হোক আমাকে এই অফিসের চাকরি করতেই হবে। ওর ডিরেক্টরকে এসে বলে যে আমাকে আবারও এই চাকরিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায় না, আপনি একটু দেখবেন ব্যাপারটা, আমি আবারও এই কোম্পানিতে ফিরতে চাই। কিন্তু ওদের যে চেয়ারম্যান ছিল সেই চেয়ারম্যান খুবই রাগী একজন লোক ছিল। ও যখন এখানে গ্লাভস নিতে আসে তখনই ওদের কোম্পানির একটা ঝামেলা হয়ে যায়। ওদের কম্পিউটার হ্যাক হয়ে গিয়েছিল, যেটা জুসুয়েন ঠিক করে দেয়। আসলে জুসুয়েনরা বি প্রজেক্টে কাজ করতো এবং চেয়ারলিং যেখানে চাকরি করতো সেটা ছিল এ প্রজেক্ট। আর এরা একে অপরের প্রতিদ্বন্দ্বী, কে কত বেশি ভালো করতে পারে। এরপরে চেয়ারলিংয়ের ডিরেক্টর আবারও ওকে ফোন দিয়ে বলে, আসলে তোমার চাকরির জন্য আমি কথা বলেছি চেয়ারম্যানের সঙ্গে, কিন্তু তুমি যেহেতু অলরেডি রিজাইন করে ফেলেছো তাই চাকরিতে ফিরতে হয়তো একটু টাইম লাগবে, তবে আমি দেখছি কি করা যায়। এরপরে চেয়ারলিং ওর ক্যাম্পাসে আসে। মূলত ওর যে পিই এক্সাম আছে ওটার জন্যই ও অনুশীলন করতে এসেছিল। ও ভাবে এই লায়ন কস্টিউমটার ভিতরে ওর বান্ধবী আছে, তাই তো ও ঝাপাঝাপি করতে লাগে, ওকে মারতেও লাগে। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় ওর ভিতরে আসলে জুসুয়েন ছিল। ও তো জুসুয়েনকে দেখেই অবাক হয়ে যায়। জুসুয়েনও খুব বিরক্ত হয়ে যায়, কারণ ওকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই ওর পায়ে একটানা থাপড়াচ্ছিল চেয়ারলিং। জুসুয়েনের খুব রাগ হয়ে যায়, ওকে স্টুপিড বলে ওখান থেকে চলে যেতে নিচ্ছিল, কিন্তু চেয়ারলিং কিউট করে ওর সঙ্গে আবারও বকবক করতে শুরু করে দেয়। এরপরে চেয়ারলিং ফিরে আসে এবং ও গ্রুপে এসে এই কথাগুলো ওর বন্ধুদেরও বলে যে ওর ক্রাশের সঙ্গে ওর আবারও দেখা হয়েছিল। ওর মন মেজাজ আজও ভালো নেই, কারণ ওর ক্রাশ আজও ওকে পাত্তা দেয়নি। তো গেম খেলতে খেলতেই ওদের এইসব কথাবার্তা হচ্ছিল। চেয়ারলিং দেখে ও যদি ক্যাম্পাস হ্যাংকে মেরে দিতে পারে তাহলে এই গেমেও ফার্স্ট হয়ে যাবে। ও ক্যাম্পাস হ্যাংকে যখনই মারতে যাচ্ছিল ক্যাম্পাস হ্যাং তখন ওকে কিউট করে একদম জড়িয়ে নেয়। ওরা অনেক কাছাকাছি চলে আসে। ওর পায়ে পাড়া দিয়ে ওকে আবারও মারতে যাচ্ছিল চেয়ারলিং, কিন্তু ক্যাম্পাস হ্যাংকে ওকে মেরে দেয়। যাই হোক, এ পর্যায়ে দেখা যায় যে অনেকটা অ্যাংরি মুডে আছে আমাদের ক্যাম্পাস হ্যাং, কারণ ওর ক্রাশের কথা শুনে। এরপরে চেয়ারলিং আসে অন্য একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে। যখন ও এখানে ইন্টারভিউ দিচ্ছিল তখনই ওর আগের কোম্পানি থেকে কল আসে। ওর বস ওকে বলে, তুমি যদি চাকরি করতে চাও তাহলে এখনই এই কোম্পানিতে ফিরে আসো। এটা শুনে তো চেয়ারলিং অনেক হ্যাপি হয়ে যায়। ওই লোককে কোনো মতে বাই বাই বলেই ও চলে আসে। এরপরে ও ক্যাম্পাসে আবারও প্র্যাকটিস করার জন্য আসে। মূলত ওদের ফিজিক্যাল এই এক্সামটা এই লায়ন ড্যান্স দিয়েই করতে হবে। ওর বান্ধবীর সঙ্গে এটা প্র্যাকটিস করছিল। কিছুক্ষণ প্র্যাকটিস করার পরেও দেখতে পায় এখানে জুসুয়েন আর ওর বন্ধুও প্র্যাকটিস করছে। এটা দেখেই তো ওর মনের প্রজাপতি উঠতে শুরু করে। ওর বান্ধবীকে বলে, জুসুয়েনের ওই বন্ধুটাকে তুমি ম্যানেজ করার চেষ্টা করো, আমি জুসুয়েনকে ম্যানেজ করার চেষ্টা করব। এটা বলে ও সোজা জুসুয়েনের কাছাকাছি চলে আসার ট্রাই করে। যখন জুসুয়েন এবং ওর বন্ধু বসেছিল ঠিক তখনই ওখানে চলে আসে চেয়ারলিং। চেয়ারলিং এসে বলে যে আমি তোমার সঙ্গে প্র্যাকটিস করতে চাই। একজন ছেলে আর একজন মেয়ে হলে ব্যাপারটা ইজি হবে, আমরা দুইজন মেয়ে তো অনেক উইক হয়ে যাচ্ছি। তো জুসুয়েন ওর সঙ্গে এই লায়ন ডান্স করতে রাজি হয়ে যায়, কিন্তু চেয়ারলিংয়ের কাছে ওই হেডটা দিয়ে দেয়। হেডটাও অনেক ভার ছিল। জুসুয়েন পিছনে ছিল আর চেয়ারলিং বেশি দাপাদাপি করছিল। কিছুক্ষণ পরেই ও মনে করে যে জুসুয়েনের সঙ্গে একটু ঢং করতে হবে, তাই ও বলতে লাগে, জুসুয়েন আমার সুগার লেভেল ফল করছে, আমার মাথা ঘুরছে। ঠিক তখনই ওর টিচার আসে আর বলে, তোমার মাথা ঘুরছে, পরীক্ষায় যখন ফেল করবে তখন মাথা ঘোরা বের হয়ে যাবে, ভালো করে প্র্যাকটিস করো। সেদিনের প্র্যাকটিস শেষ হয়ে যায়। তারপর দিন আমরা দেখতে পাই কোম্পানিতে ফিরে এসেছিল চেয়ারলিং। তো ওর ডিরেক্টরও অনেক খুশি হয়েছিল। তো কিছু কাগজপাতি নিয়ে ও এখন বি প্রজেক্টরের রুমে এসেছিল, কারণ এগুলোতে সাইন করা লাগবে। যে সাইনগুলো মেইনলি করবে জুসুয়েন। তো জুসুয়েনকে দেখেই ওর মনে পড়ে ক্যাম্পাস হ্যাং ওকে বলেছিল যে তুমি তোমার ক্রাশের সামনে সবসময় কিউট কিউট ব্যবহার করার চেষ্টা করবে, তুমি যে অনেকটা ছেলেদের মতো সেটা কিন্তু প্রকাশ করবেই না। তাই তো ও বেশি ফেমিনিন ব্যবহার করতে শুরু করে দেয়। ও কল্পনা করছিল ও যখন জুসুয়েনের সামনে যাবে জুসুয়েন ওকে দেখেই ফিদা হয়ে যাবে, জুসুয়েনের হাতের কাগজগুলো ওকে দেখেই পড়ে যাবে। এসব চিন্তাভাবনা করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক, চিন্তাভাবনা শেষ, এখন অ্যাপ্লাই করার পালা। তো ও অ্যাপ্লাই করবে। বক্স থেকে ওর কিউট রূপটাও বের হয়ে আসে।
এবার ওর সামনের দিকে এগোতে লাগে। ওর চুলগুলো তো উড়ছিল, কিন্তু সাথে ওর হাতে থাকা কাগজগুলোও উড়ছিল, কারণ সামনে একটা ফ্যান অনেক জোরে ঘুরছিল। জুসুয়েন ওকে দেখে অনেক বিরক্ত হয়ে যায়। জুসুয়েন ওর দিকে এগিয়ে আসে কাগজগুলো তুলে দেওয়ার জন্য, কিন্তু তখনই ওখানে বসে পড়ে চিয়ানলিং। আরও এমনভাবে বসেছিল, জুসুয়েন দেখে বলে, তুমি কাগজ তুলছো নাকি ইয়োগা করছো? কিন্তু এসবে তো একদম ভুলে গেলে চলবে না, ও একটা কিউট মেয়ে, তাই তো ও এরকম মারমেইডের মতো বসে বসে কাগজ তুলতে লাগে। এরপরে কাগজগুলো সাইন করানোর জন্য ও জুসুয়েনের কাছে নিয়ে আসে। জুসুয়েন ওকে পাত্তাই দিচ্ছিল না, মাঝে মাঝে ও রেগে যাচ্ছিল, তাড়াতাড়ি সাইন করে দাও। কিন্তু আবারও ও আবার ভালো মেয়ে হয়ে যায় আর বলে, জুসুয়েন প্লিজ সাইন করে দাও না, এরকম মানে ঢং করছিল। ও যখন ওখান থেকে চলে আসে ঠিক তখনই ওর জামার ফিতা কিছু একটাতে আটকে যায়। ওভাবে জুসুয়েন টেনে ধরেছে, কিন্তু পরেই ওর ভুল ভাঙে। জুসুয়েন ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলে। বাইরে আসার পরে চিয়ানলিং ভাবে, ইস কি বিরক্তিকর একটা সিচুয়েশনে পড়ে গেলাম জুসুয়েনের সামনে। যাই হোক, এখন ওকে একটা কাজ দেওয়া হয়েছিল, সামনেই নিউ ইয়ার চলে আসছে, তাই তো এখন ওদের যে গেমটা চলছে সেই গেমে সুন্দর একটা মেইন লিডের রূপ দিতে হবে। তো ও একটা হ্যান্ডসাম মেইন লিড আঁকায়, কিন্তু সেটা কারো পছন্দ হয় না। সবাই বলে শুধু সুন্দর হলেই কি হবে, তুমি একটু চিন্তাভাবনা করে তো ছবিটা আঁকবে, এটা কি দর্শক খাবে? তখন ওকে আবারও এই কাজটা করতে বলে ওইহান নামের ওর একজন সিনিয়র। তো সারা রাত জেগে ও আবারও ঠিক করতে লাগে কিভাবে এটাকে আরও সুন্দর করা যায়। তবে ওর মাথায় কোনো আইডিয়া আসছিল না। তখন ওর মনে হয় ও গ্রুপে একটা মেসেজ দিবে। তো যে ভাবা সেই কাজ, ও গ্রুপে একটা টেক্সট দেয় আর বলে, আসলে ছেলেরা নিউ ইয়ারের দিন স্বাভাবিকভাবে কি করে? তখন ক্যাম্পাস হাঙ্ক বলে, আমার তো শুধু ভালো লাগে রুমের ভিতরে থাকতে, আর সাথে যদি একটা বিড়াল থাকে তাহলেও ভালো। আমার বাইরে বের হতে খুব একটা ইচ্ছে করে না, এত উৎসব আনন্দও আমার ভালো লাগে না। ব্যাস আইডিয়া পেয়ে যায় চিয়ানলিং। চিয়ানলিং সাথে সাথে কাজ করতে শুরু করে দেয়। এরপরে আমরা ওইহানকে দেখি, যাকে ডেকে পাঠিয়েছিল জুসুয়েন আর ওর ফ্রেন্ড। মূলত এই লোকটিকে হায়ার করতে চাইছিল জুসুয়েন ওদের প্রজেক্টের জন্য, তবে লোকটি এখন ওয়ান প্রজেক্টে অলরেডি আছে। ওই লোকটি বলে, আমি তোমাদের প্রজেক্টে কাজ করতে পারবো না, কারণ অন্য একটি প্রজেক্টে আমি আছি। তবে ওরা একে অনেকভাবে ফোর্স করতে লাগে। আসলে এই লোকটি অনেক ট্যালেন্টেড। এই লোকটিরও স্বপ্ন আছে যে ও একটা ডিজাইনিং নিয়ে কাজ করবে, যেটা জুসুয়েনরা অফার করছিল। আর ওই লোকটির আসলে এই প্রজেক্টে কাজ করে খুব একটা ভালো লাগছে না, তাই ও জুসুয়েনকে বলে দেয়, নেক্সট প্রজেক্টে যদি তোমরা জয়ী হতে পারো তাহলে তোমাদের প্রজেক্টে আমি কাজ করব। এরপরে আমরা চিয়ানলিংকে দেখি, ও আসলে মেইন লিডের সঙ্গে একটা বিড়াল আঁকার চেষ্টা করেছিল, যে বিড়ালটা মনে হচ্ছে অনেক রাগীভাবে ওর দিকে তাকিয়ে আছে। কাজ শেষ করে ও যখন বাড়ির পথে ফিরছিল তখনই ও একটা কুকুর দেখতে পায়। এবার ও উপর থেকে হেঁটে আসতে দেখে জুসুয়েনকে। তো এখন ও আবারও কিউট অভিনয় করতে লাগে, কুকুরটাকে নিয়ে বলে, বাঁচাও, আমি কুকুর, ভয় পাই। তো জুসুয়েন যখন ওর দিকে এগিয়ে যাচ্ছিল তখনই চিয়ানলিং দেখে একটা বাইক এদিকে আসছে। ও তো কুকুরটাকে বাঁচানোর জন্য কোলে তুলে নেয়, আর ওদের দুজনকে নিয়েই ঘুরে দাঁড়ায় জুসুয়েন। চিয়ানলিং তখন কুকুরের বাচ্চাটিকে ওর মালিকের কাছে ফিরিয়ে দেয় আর জুসুয়েনকে থ্যাংক ইউ বলে ওদের দুজনকে প্রোটেক্ট করার জন্য। জুসুয়েন বলে, একটু আগেই না তুমি বলছিলে কুকুরে তোমার ভয় লাগে, আর এখনই তুমি তাকে কোলেও তুলে নিলে? আর মনে মনে ভাবতে লাগে, কত রূপ দেখবো বাবা। এরপরে ওর বন্ধুর সঙ্গে ডিনার করতে আসে। ঠিক তখনই ওই রেস্টুরেন্টে ওরা আবার দেখতে পায় চিয়ানলিংকে ওর বন্ধু জুনান ডাক দেয়। তো চিয়ানলিং এখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে বলে যে আমার ক্যাম্পাসে যেতে হবে, আমি চলে যাচ্ছি। যখন বাইরে আসে তখন দেখে চাঁদের পাশে দুইটা তারা। এই দৃশ্যটা সবাই দাঁড়িয়ে দেখছিল। তো ওই চাঁদ এবং তারার একটা ছবি তুলে নেয় চিয়ানলিং, আর সেটাও গ্রুপে পোস্ট করে দেয়। গ্রুপে এই ছবিটা দেখার পরেই বাইরের দিকে তাকিয়ে পড়ে জুসুয়েন আর বলে, এটা তো এখানকার ছবি মনে হচ্ছে, এবং ও অনেকটাই উত্তেজিত হয়ে যায়। ও বাইরে আসার বলে, তাহলে কি আমরা একই শহরে একই জায়গায় থাকি? এবং ও কিছু টেক্সট করতেই যাবে তখনই ওর মনে পড়ে আসলে এই দৃশ্যটা সবাই দেখছে অনলাইনে। এখন চাঁদের পাশে দুইটা তারা, এটা ভাইরাল, আর তার জন্য হয়তো ও কোনোভাবে এই ছবিটা পেয়েছে। এদিকে আমাদের চিয়ানলিংও ভাবছিল যে জুসুয়েন ওখানে দাঁড়িয়ে আছে এবং সেম একটা ছবিও দিয়েছে, তাহলে কি জুসুয়েনই ক্যাম্পাসে? কিন্তু পরক্ষণেই ওর মনে হয় আসলে এটা তো ট্রেন্ডে আছে এখন, তাই হয়তো জুসুয়েনও ওই ছবিটা পেয়েছে। এবার ওরা দুজন আবার দুজনের পথে হাঁটা দেয়। ইস রে, একটু হলেই ওদের দুজনের সাথে পরিচয় হয়ে যেত। পরদিন চিয়ানলিং এর আঁকা ছবি দেখে সবার পছন্দ হয়ে যায়, সবাই তো অনেক হ্যাপি হয়ে যায়। এতে চিয়ানলিং অনেক খুশি হয়ে ক্যাম্পাস হ্যাংকে একটা ধন্যবাদ জানায়।
কেন ধন্যবাদ জানালো তা ক্যাম্পাস র্যাঙ্ক নিজেও জানে না, কারণ ওই যে মেইন আইডিয়াটা দিয়েছিল সেটা আবার কিন্তু রিভিল করে না চিয়ানলিং। এরপরে ওরা কাজের ফাঁকে ফাঁকে একে অপরের সঙ্গে কথা বলতো। বাস্তবে ওদের মুহূর্তে মুহূর্তে দেখাও হয়ে যেত, কিন্তু আসলে চিয়ানলিংকে একদম পাত্তা দিত না জুসুয়েন। অন্যদিকে জুসুয়েন কিন্তু অনলাইনে অনেক পটানোর চেষ্টা করতো চিয়ানলিংকে। গেম খেলতে খেলতে ওরা আবারও কথা বলছিল। তখন চিয়ানলিং বলে, আসলে আমার মনে হয় আমার ক্রাশ আমার মুখও দেখতে চায় না। আমি এত কিউট হওয়ার চেষ্টা করলাম, কিন্তু তবুও আমাকে সে পাত্তাই দিচ্ছে না। তোমার কি মনে হয় আমি কি আমার নিজের স্বরূপে ফিরে আসবো তার সামনে? কিন্তু জুসুয়েন তো আসলে একটা ক্লেভার বয়। ও বলে, আচ্ছা তুমি আইডল ড্রামা দেখেছো? আইডল ড্রামাতে ছেলেরা কেমন মেয়ের প্রেমে পড়ে? তখন চিয়ানলিং বলে, আমার মতো মেয়ের প্রেমে পড়ে। তখন জুসুয়েন বলে, এজন্যই তো তোমাকে তোমার বিপরীত অভিনয় করতে হবে। তুমি যদি যত কিউট থাকবে ততই তোমার ক্রাশ তোমাকে পছন্দ করবে। তুমি আমার কথা আরেকবার বিশ্বাস করে দেখো। চিয়ানলিং পড়েছে এক মহা বিপদে। চিয়ানলিং জুসুয়েনের কাছ থেকে বিভিন্ন টিপস নেয়, আর সেগুলো আবার জুসুয়েনের উপরে অ্যাপ্লাই করে, কিন্তু জুসুয়েন ওকে একদম পাত্তা দেয় না। যাই হোক, ও আবারও ক্যাম্পাস র্যাঙ্কের কথা শুনে কিউট অভিনয় করার জন্য একটা বড় জামা পরে এবং একটা পাতিল নিয়ে চলে আসে প্র্যাকটিস করার জন্য। জুসুয়েনকে এসে ও বলে, শোনো, ওই লায়নের মাথাটা অনেক ভার, তাই এটা দিয়েই আমরা প্র্যাকটিস করব। তো এখন ওটা দিয়েই ওরা প্র্যাকটিস করতে লাগে, কিন্তু সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় পড়ে যাওয়ার ভান করতে লাগে চিয়ানলিং, কারণ ও তো কিউট গার্ল নড়বড়ে একটা মেয়ে। ওর এই পড়ে যাওয়া দেখে সাথে সাথেই বুঝে ফেলে জুসুয়েন। তো জুসুয়েন ওকে একদমই তোলার চেষ্টা করে না। ও বিরক্ত হয়ে এখান থেকে চলে যাচ্ছিল। এবার সত্যি সত্যি চিয়ানলিং পড়ে যায়, আর ওই পাতিলের ভিতরেই পড়তে পড়তে ও অনেক দূর চলে যায়। আর ওকে যখন বাঁচানোর জন্য যায় জুসুয়েন, তখনই ওরা কিছু বক্সের ভিতরে এসে ঠিক এভাবেই পড়ে যায়। অনেক কাছাকাছি চলে এসেছিল দুইজন, আর এখন হাতে বেশ ব্যথাও পেয়ে যায় জুসুয়েন। এর পরের দৃশ্য আমাদের দেখানো হয় জুসুয়েনের বন্ধু জুনান। ওই একা সব কাজ সামলিয়ে উঠতে পারছে না বলে নিজের একজন অ্যাসিস্ট্যান্টও নিয়ে নেয়। এই মেয়েটির নাম ছিল শিনি। এই মেয়েটি অনেক লাজুক, মানুষের সঙ্গে কথা বলতেও ওর অনেক ভয় লাগে। যাই হোক, এদের এই প্রজেক্টে দেখা যায় যে প্রজেক্ট বি অর্থাৎ জুসুয়েনদের প্রজেক্টটাই সফল হয় এবং প্রজেক্ট এ ক্যান্সেল হয়ে যায়। তাই তো ওইহানকে এখন ওদের সঙ্গেই কাজ করতে হবে। তো ওইহান এ প্রজেক্টে ওর রেজিগনেশন লেটার দিতে আসে, কিন্তু ওর ডিরেক্টর অনেক রেগে যায় আর বলে, তোমাকে আমি কাজ শিখেছি, বছরের পর বছর তুমি এখানেই কাজ করেছো, আর এখন কিনা তুমি জুসুয়েনের সঙ্গে কাজ করবে? কিন্তু তারপরেও একজন চলে যেতে চাইলে তাকে তো আটকে রাখা যায় না। এদের দারুণ একটা লড়াই শুরু হয়ে যায়। এরপরে আমরা দেখি যে ওরা সবাই একসঙ্গে ডিনার করছিল। ঠিক তখনই জুসুয়েনকে দেখতে পায় ওরা। তো এই প্রজেক্টের লোকজন বলে, জুসুয়েনও আমাদের সঙ্গেই ডিনার করুক। জুসুয়েনও না করতে পারে না, তাই ওদের সঙ্গে ডিনার করতে বসে যায়। কিন্তু তখনই ওদের গ্রুপের টেক্সট চলছিল। ওরা পাশাপাশি বসে গ্রুপের টেক্সট দিচ্ছে, কিন্তু হাই আল্লাহ, ওরা দুজনে জানেই না ওরা পাশাপাশি বসে আছে। চিয়ানলিংকে ওরা জিজ্ঞেস করছিল যে, ডটুইস তুমি এখন কি করো? তা চিয়ানলিং বলে, আসলে আমি আমার কলিগদের সঙ্গে ডিনারে এসেছি, এখানে আমার ক্রাশও এসেছে। আসলে আমি আমার চাকরিতে আবারও ব্যাক করেছি। এবার এটা শোনার পরে জুসুয়েনের কেমন একটা খটকা লাগে। ওর মনে হতে লাগে চিয়ানলিং ডটুইস নয় তো, মানে ওর সঙ্গে আমি অনলাইনে গেম খেলি না তো, আচ্ছা একটু যাচাই করা যাক। এবার ও ওখানে আস্ক করে, আচ্ছা ডটুইস তুমি কি ড্রিঙ্ক করতে পছন্দ করো? তখন চিয়ানলিং বলে, হ্যাঁ আমার তো ড্রিঙ্ক অনেক বেশি পছন্দের। ঠিক তখনই ওর একজন সিনিয়র ওকে ড্রিঙ্ক দিচ্ছিল, আর হঠাৎ করে নাইস গার্ল হয়ে যায় আমাদের চিয়ানলিং। ও তো জুসুয়েনকে এখানে দেখে ভালো মেয়ের অভিনয় করতে গিয়ে ওর সিনিয়রকেই বলে, আরে না না, আমি তো খাই না, এসব ড্রিঙ্ক ট্রিঙ্ক করি না। ও সিনিয়র বলে, কি তুমি না ড্রিঙ্ক করতে সব থেকে পছন্দ করো? তখন হেসে বলে, না না, আমি তো জুস খেতে পছন্দ করি, দেখো আমি জুস খাচ্ছি। এবার জুসুয়েন মনে করে আসলে না। জুসুয়েন বলে, তুমি কোনো অনলাইন গেম খেলো? তখন চিয়ানলিং বলে, হ্যাঁ খেলি। তখন জুসুয়েন বলে, কোন গেম খেলো? তখন চিয়ানলিং মনে মনে ভাবে, না জুসুয়েনকে বলাই যাবে না যে আমি কিলিং গেম খেলতে পছন্দ করি। তাই তো বলে, আমি এমনি ওই যে সাপ লুডো টুডো এইসবই খেলি। তো জুসুয়েন ওকে বলে যে, তুমি FPS গেম খেলো নাকি? ও বলে, না আমি তো পারি না। এরপরে জুসুয়েন ওখান থেকে উঠে চলে আসছিল। তখন ওর পিছু পিছু আবার চিয়ানলিং চলে আসতে লাগে আর বলতে লাগে, তুমি আমার ক্যাম্পাস পর্যন্ত আমাকে একটু পৌঁছে দিবে, অনেক রাত হয়ে গিয়েছে। তো জুসুয়েন আর না করতে পারে না, ওকে ক্যাম্পাসে পৌঁছে দিয়ে যায়। আর আজকে ছিল 31শে ডিসেম্বর, যেহেতু আগামীকালকে হ্যাপি নিউ ইয়ার, তাই তো গ্রাম থেকে একটা বন্ধু দেখা করতে এসেছিল জুসুয়েনের সঙ্গে। ওরা একসঙ্গেই অনলাইনে গেম খেলে। তো এখানে আসার পরে ওর এই বন্ধু জুসুয়েনকে বলে, তুই মনে হয় ডটুইসকে পছন্দ করিস, তো ওকে বল না যে আমাদের সঙ্গে দেখা করতে, ওকে ইনভাইট কর। তো একটা ছবি তুলে ডটুইস্টের কাছে পাঠিয়ে দেয় ক্যাম্পাস অ্যাঙ্কার। বলে, তুমি কি ফ্রি আছো? তুমি কি আমাদের সঙ্গে ডিনার করতে পারবে? কিন্তু ওকে সরাসরি রিজেক্ট করে দেয় ডটুইস্ট, কারণ ও আসলে আজকে এসেছিল অনেক বড় একটা পার্কে।
এখানে এই শহরে অধিকাংশ লোকই আসে, মানে 3 ভাগের 2 ভাগ লোকই আজকে এখানে ছিল। তো ওরা এখানে দূর থেকে জুসুয়েনকেও দেখতে পায়। জুসুয়েনকে দেখে চিয়ানলিং বলে, জুসুয়েনের সাথে ওটা কে রে, কোনো মেয়ে নাকি? পরে দেখে না, ওটা একটা ছেলে। তাই তো জুসুয়েনের সঙ্গে দেখা করার জন্য সামনের দিকে এগোতে লাগে চিয়ানলিং। আর চিয়ানলিং একটা ছবি তুলেও ওই গ্রুপে দিয়ে দেয়, দেখো এখানে কি সুন্দর নাইট স্পেন্ড করা হচ্ছে। এই ছবি দেখে আবারও মনে খটকা লেগে যায় জুসুয়েনের। ওর মনে হতে লাগে আসলে এখানেই ঠিক এই পার্কেই আছে ডো টুইস্ট। তাই তো মানুষের ভিড় ঠেলে সামনের দিকে এগোতে লাগে আর ডো টুইস্টকে খুঁজতে লাগে। ওদিকে চিয়ানলিংও দেখা করার জন্য জুসুয়েনের দিকে এগোতে লাগে। একজন ওর গেমিং পার্টনারকে খুঁজছে আর একজন ওর বাস্তবিক ক্রাশকে খুঁজছে। খুঁজতে খুঁজতে দুজনে এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে। তো জুসুয়েন চিয়ানলিংকে দেখতে পায়, কিন্তু চিয়ানলিং জুসুয়েনকে দেখতে পায় না। এভাবে এক দ্বিধায় ভরা মন নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকে জুসুয়েন। কিছুক্ষণ পরেও চিয়ানলিংকে হারিয়ে ফেলে, কিন্তু এখন ওর মনে হয় ওর অনলাইনের ডো টুইস্টের সঙ্গে চিয়ানলিংয়ের কোনো সম্পর্ক নেই, যদিও ক্ষণিকের জন্য ওর মনে হয়েছিল সম্পর্ক আছে। এদিকে চিয়ানলিং ওর ফ্রেন্ডের সঙ্গে করে একটা হোটেলে এসেছিল। এখানে ওরা 2 বন্ধু মিলে অনেক এনজয় করছিল। তখনই গ্রুপে মেসেজ আসে চিয়ানলিংয়ের, কিন্তু চিয়ানলিং এটা ইগনোর করে। তার পরের দিন ওদের ইউনিভার্সিটিতে অবশেষে সেই পিই এক্সাম এসে গিয়েছিল, কিন্তু সবাই একই ড্রেস পরে আসলেও অন্যরকম একটা ইনফর্মাল ড্রেস পরে এসেছিল চিয়ানলিং। এর জন্য টিচার ওকে অনেক বকা দেওয়ার বলে, তুমি ফেল করলে কিন্তু তার দায়ভার কেউ নেবে না। তখন চিয়ানলিং মনে করে যে এখন আমাকে উতরাতে পারে একমাত্র জুসুয়েন। তো তখন জুসুয়েনের সঙ্গে ও একটা চুক্তি করে নেয়। জুসুয়েন এবং ও একসঙ্গে লাল কস্টিউমটার ভিতর থেকে ডান্স করবে। ওরা ওদের ডান্সগুলো ভালোভাবেই করছিল, কিন্তু হঠাৎ করে চিয়ানলিংয়ের কি হয়ে যায়, ও পুরো বেঁকে যায় এবং খুব ফানিভাবে টিচারদের দিকে ফিরে ডান্স করতে লাগে। এতে সবাই হাসতে লাগে। এমনকি ওর ডান্স করতে করতে হঠাৎ করে ও ছিটকে গিয়েছিল কস্টিউমের ভিতর থেকে। ওকে জুসুয়েন বারবার বোঝানোর চেষ্টা করে, তুমি পিছন থেকে করছোটা কি, কিন্তু ও অনেক মজা পাচ্ছিল। ও এরকম মজাই করতে লাগে। ওর আসলে কি হয়েছিল তাও নিজেই জানে না, কিন্তু ওকে দেখতে ভীষণ ফানি লাগছিল এবং কিউটও লাগছিল। ওর এই ডান্স থেকে ওখানে যেসব টিচাররা ছিল তারা হেসে ফেলে, এমনকি জুসুয়েন নিজেও হেসে ফেলে। তো পরীক্ষার পরে ওদের নাম্বার বলে দেওয়া হয়। সবাই 80, 70, 90 এরকম পেয়েছিল, কিন্তু এরা 2 জন পেয়েছিল 60। তবে এই যাত্রায় ওরা যে পাশ করে গিয়েছে এটাই ওদের অনেক। জুসুয়েন চিয়ানলিং এর উপর তখনও রেগেছিল, কারণ ওর জন্য এটা ডান্সটা খারাপ হয়ে গিয়েছিল, না হলে ও আরো ভালো মার্ক পেত। এর জন্য আবার চিয়ানলিং এর মন খারাপ হয়ে যায়। দূর থেকে ওদের 2 জনকে দেখেই ও চলে আসে। এরপরে রুমে আসার পরে আবারও গ্রুপে ওদের টেক্সট চলতে থাকে। এরপরে ওখানে চিয়ানলিং লিখে যে আমি এখন অনেক ক্লান্ত, তাই আমি সিলান্ট্রো খেতে যাচ্ছি। এটা এক ধরনের ভেষজ মানে ঔষধি টাইপের কোনো পাতা, যেটা চিয়ানলিং খেতে অনেক পছন্দ করে। বলা যায় থানকুনি পাতা কিংবা ধনে পাতা টাইপের কোনো কিছু। যাই হোক, এখন যেহেতু এটা ডো টুইস্টের পছন্দ, তাই এটা খাওয়া ট্রাই করতে লাগে ক্যাম্পাসাং। কিন্তু ক্যাম্পাসাং খেতে গিয়ে ওর তো বমি চলে আসছিল। এদিকে ওই রেস্টুরেন্টের দিকে আসতে লাগে আমাদের ডো টুইস্ট মানে চিয়ানলিং। চিয়ানলিং যখন দেখে এখানে জুসুয়েনও সিলান্ট্রো খাচ্ছে, তখন তো ওর অনেক ভালো লাগে। ও বলে, দেখো আমাদের 2 জনের পছন্দের ভিতরে কত মিল, আমিও সিলান্ট্রো খেতে পছন্দ করি আর জুসুয়েনও অনেক পছন্দ করে। জুসুয়েন দেখছিল আসলে এই পাতার ঔষধি গুণ ঠিক কতটা, কিন্তু ও একদমই খেতে পারছিল না। পরে না খেয়েই ও ওখান থেকে উঠে চলে যায়। ওরা যখন চলে যাচ্ছিল তখন ওখানে একটা কার্ড পড়ে থাকতে দেখে চিয়ানলিং এর ফ্রেন্ড। চিয়ানলিং এর ফ্রেন্ড ওকে বলে, এই কার্ডটা নিয়ে তুমি এখনই যাবে আর ওকে গিয়ে কার্ডটা ফিরিয়ে দিবে আর ওর সঙ্গে উইচ্যাটে অ্যাড হয়ে যাবে। তাই ওই কার্ডটা নিয়ে দৌড়াতে লাগে জুসুয়েনের দিকে চিয়ানলিং। চিয়ানলিং ওকে গিয়ে কার্ডটা দেয়, কিন্তু এই কার্ডটা জুসুয়েনের ছিল না। কার্ডটা দেখেই এক পাশে দাঁড়িয়ে হাসতে লাগে জুনান। তো তখনই একটা মোটা ছেলে ওখানে দৌড়ে আসে আর বলে, ওই কার্ডটা আসলে আমারও নামের প্রথমে হচ্ছে জু, তাই জন্য কার্ডটা ছিল ওই ছেলের। এখন তো আবার একটা অস্বস্তিকর সিচুয়েশনে পড়ে যায় চিয়ানলিং। চিয়ানলিং এর ভীষণ রাগ হয়ে যায়। ও ওর ফ্রেন্ডের উপর অনেক রাগ করে আর এসে ওই ভেষজ উদ্ভিদ জাতীয় যে সবজিটা ছিল সেটা কচাকচ করে কাটতে লাগে আর নিজের রাগগুলো উগরাতে লাগে। ওর ফ্রেন্ড বলে, আমি কি জানতাম নাকি এমন হবে? তো ও ভাবে যে এভাবে আর কাজ হচ্ছে না মনে হয়। এর পরের দৃশ্যে আমরা দেখি ওইহান নামের সেই লোকটিকে, যে একজন আর্টিস্ট হিসেবে জয়েন করেছে বি গ্রুপে। তো বি প্রজেক্টের জন্য একজন ড্রয়িং করতে পারে এমন কাউকে লাগবে। ওইহান তখন রেকমেন্ড করে চিয়ানলিংকে, কারণ চিয়ানলিং অনেক ট্যালেন্টেড একজন আর্টিস্ট, তাই ও যদি এখানে থাকে অনেক ভালোই করতে পারবে। তারপরে ওদের আবারও গ্রুপে কথা হচ্ছিল। এরপরে চিয়ানলিং র্যান্ডম একটা ছবি আঁকে,
যে আর্টটা ওর নিজেরই অনেক ভালো লাগে। এটা দিয়ে ওর একটা ফেক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে দেয়, যেটা সবারই অনেক ভালো লাগে। এরপর দিন যখন ও ওর কোম্পানিতে আসছিল তখন ওইহানের সঙ্গে দেখা হয়। ওইহান ওকে বলে যে তোমার জন্য বি প্রজেক্টের একটা অফার আছে। তো ওদের যেহেতু ডেডলাইন কালকে শেষ, তুমি দ্রুত করে তোমার একটা আর্ট বা একটা ড্রাফট তাদেরকে দেওয়ার চেষ্টা করবে, তাহলে হয়তো তুমি বি প্রজেক্টে কাজ করতে পারবে। কিন্তু বি প্রজেক্টে কাজ করার জন্য কোনো রকমের আইডিয়া চিয়ানলিংয়ের ছিল না, তাই ও লিফটে দাঁড়িয়ে ওর ফোনে ওই আইডিয়াগুলো ঘাটছিল, যা এরা দুই বন্ধু পিছন থেকে দেখে নেয়। আর ওদেরও ভালো লাগে যে চিয়ানলিংয়ের ওর প্রজেক্টের প্রতি একটা আগ্রহ আছে। চিয়ানলিং এখন ঠিক করতে লাগে ঠিক কী আঁকাআঁকি করবে। যাই হোক, ও একটা ছবি এঁকে ফেলেছিল, কিন্তু যখনই ডেডলাইন শেষ হয়ে যাবে তার আগে ওই ছবিটা ও যখন সেন্ড করতে চায় ওদের কোম্পানির ওয়াইফাই চলে যায়। তো দেরি হয়ে যায় আর ডেডলাইনও ইতিমধ্যে শেষ হয়ে যায়। তাই ও দৌড়ে তখন বি প্রজেক্টের রুমে আসে, কিন্তু ওকে অনেক অপমান করে জুসুয়েন আর বলে তোমার কাজের তো টাইম টেবিলেরই ঠিক নেই, প্রথম দিনেই যদি তুমি এমন করো তাহলে তুমি আর কী কাজ করবে। তখন ও বলে যে আসলে ইন্টারনেট ছিল না, ওয়াইফাই চলে গিয়েছিল। কিন্তু ওর কথা বিশ্বাস করে না ওখানে ওরা দুইজন। কিন্তু ওইহান তখন একটা ছেলেকে কল দিয়ে জানতে পারে যে সত্যি এ প্রজেক্টের কোম্পানি গ্রুপে কোনো ওয়াইফাই ছিল না একটু আগে, কিন্তু ইতোমধ্যেই তো ওরা অনেক খারাপ ব্যবহার করে ফেলেছে চিয়ানলিংয়ের সঙ্গে। তবে চিয়ানলিং যেটা সেন্ড করার ট্রাই করছিল সেটা এখন সেন্ড হয়ে যায়। ওর এই আর্ট দেখে তো অনেক ভালো লাগে জুসুয়েনের, কিন্তু ও তো ওকে ক্যান্সেল করেই দিয়েছে। চিয়ানলিং তো রাগে ফুটছিল, ও বলে যে জুসুয়েনের এত কিসের দেমাক, আমি তো বুঝি না, আমি তো বললাম যে ইন্টারনেট ছিল না, তারপরেও আমাকে কোনো সুযোগই দিল না। ও গেমটা খেলছিল আর জুসুয়েনকে গালি দিয়ে ওকে উদ্ধার করে দিচ্ছিল। কিছুক্ষণ পরে ও দেখতে পায় ওর অপোজিটে যে খেলছে তাকেও বলে যে তুমি বাইরে এসো, তুমি কে, তোমাকে একটু দেখি তো। তখনই ও দেখে এটা তো জুসুয়েন, তার মানে ও জুসুয়েনের সঙ্গেই খেলছিল। আর জুসুয়েনও হলো ওয়াক ন্যাচারালি, যে আসলে এখানে এখন ফার্স্ট হয়ে আছে। মূলত ও আসার আগে এখানে ফার্স্ট ছিল চিয়ানলিং। তো চিয়ানলিং ওকে মনে মনে খুঁজছিল, আজকেও বুঝে যায় আসলে ওয়াক ন্যাচারালি আর কেউই না জুসুয়েন। জুসুয়েনকে কিছু না বলেও এখান থেকে চলে আসে এবং এসে ও আবার ওদের গ্রুপে টেক্সট করতে লাগে। গল্প করতে করতে ওরা গেমের ভিতরে চলে যায় এবং খেলা করতে করতেই ওরা কথা বলছিল। ও বলছিল ওর মন মেজাজ ঠিক কতটা খারাপ, মূলত ও কোনো অন্যায় করেনি। তারপরেও আজকে জুসুয়েনের নাম তো বলে না, তা এটা বলে যে আসলে ওর কলিগ ওর সঙ্গে কতটা খারাপ ব্যবহার করেছে। তো ওরা ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওকে কে সান্ত্বনা দেবে, ও তো অনেক বেশি রুড ছিল এবং ও অনেক ট্রাই করেছে ভালো মেয়ে হয়ে থাকার, কিন্তু এখন আর পারছে না। তাই ও চিন্তা ভাবনা করে নেয় ও আর ভালো মেয়ে হয়ে থাকবে না। তখন জুসুয়েন অনেকগুলো শ্যুট করে একটা লাভ শেপ বানিয়ে দেয়। মূলত এটাও চিয়ানলিংকে দেখাতে চেয়েছিল, কিন্তু চিয়ানলিং ওকে জিজ্ঞেস করে যে ক্যাম্পাসাং তুমি এটা কি করছো। তখন আবার কথা ঘুরিয়ে ফেলে ক্যাম্পাসাং। ক্যাম্পাসাং তো জানতো না যাকে ও এত বেশি পছন্দ করে সেই মেয়েটা বাস্তব জীবনে ওর জন্য সবসময় পাগল। পরের দিন যখন ও কোম্পানিতে আসে তখন একজন জুনিয়রের সঙ্গে FPS গেম খেলছিল, আর এটা দেখে নেয় জুসুয়েন। জুসুয়েনের তখন মনে পড়ে চিয়ানলিং তো একবার বলেছিল ও কিলিং টাইপের কোনো গেম পছন্দ করে না, অথচ ও এত ভালো খেলে। এই মেয়ে তো কিছুটা হলেও রহস্যজনক আমার মনে হচ্ছে। এরপরে জুসুয়েন নিজেই আসে চিয়ানলিংয়ের কাছে আর বলে গতকাল আমি তোমার সঙ্গে যে ব্যবহার করেছিলাম আমি জানি সেটা করা একদম ঠিক হয়নি, কিন্তু আমি আসলে বুঝতে পারিনি তুমি যেহেতু তোমার টাইমটা শেষ করে ফেলেছিলে। এরপরে ওর কথাবার্তা শুনে যখন চলে যাচ্ছিল চিয়ানলিং তখন দেখতে পায় জুসুয়েনের কাছে একটি মেয়ে এসে বলছে তোমার কোনো গার্লফ্রেন্ড আছে। তখন জুসুয়েন ওই মেয়েটিকে বলে যে তার গার্লফ্রেন্ড আছে। তখন ওই মেয়েটি কষ্ট পেয়ে চলে যায়, তবে ওই মেয়েটির থেকে অনেক বেশি কষ্ট পায় আমাদের চিয়ানলিং। ও তো রুমে এসে কান্নাকাটি শুরু করে দেয় আর বলে আমি ওকে আমার মনের কথা বলতেও পারলাম না, তার আগেই ওর নাকি গার্লফ্রেন্ড আছে। এভাবে অনেকটা দিন কেটে যায় এবং দেখা যায় ওদের কোম্পানি থেকে একটা জায়গায় নিয়ে যাওয়া হবে ট্যুরে। তবে ও ট্যুরে যেতে চাইছিল না, কারণ এখানে মানুষজন তার ফ্যামিলি নিয়ে যাবে। ও ভেবেছিল হয়তো এখানে জুসুয়েনের গার্লফ্রেন্ডকে নিয়ে আসবে, কিন্তু জুসুয়েন একা একা আসায় ও জুনানকে প্রশ্ন করে যে এখানে তো জুসুয়েনের গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে চেয়েছিল, তবে যে নিয়ে আসলো না। তখন জুনান বলে গার্লফ্রেন্ড, জুসুয়েনের তো কোনো গার্লফ্রেন্ড নেই, তোমাকে কে বলেছে যে জুসুয়েনের গার্লফ্রেন্ড আছে। তখনও বলে যে একটি মেয়ে ওকে প্রপোজ করতে গিয়েছিল, তখনও বলে যে জুসুয়েনের নাকি গার্লফ্রেন্ড আছে। তখন জুনান বলে আরে ওটা তো মেয়েকে রিজেক্ট করার জন্যই বলেছে। এরপরে ওদের একটা অনুষ্ঠান হয়, সেখানে সবাই মুখোশ পরে এসেছিল। তো চিয়ানলিং
খোঁজার চেষ্টা করে যে আসলে জুসুয়েন কোনটা, কিন্তু ওর দুই পাশে দুই হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়েছিল। ও বুঝতে পারে না জুসুয়েন কোনটা, তবে জুনান বলেছিল যে জুসুয়েন গোল্ডেন মার্কস পরবে, তাই ও ভাবে যে গোল্ডেন মার্কস পরা ছেলেটাই হয়তো জুসুয়েন। ওরা একটা গেমে পার্টিসিপেট করে এবং গোল্ডেন মার্কস পরা ওই ছেলেটা আর চিয়ালিং এরা দুইজন জিতে যায়। তখন ওদের স্টেজে ডাকা হয়। ওদের যখন স্টেজে ডাকা হয় তখন সবাই বলে যে তোমাদের মার্কস খুলে ফেলো। মার্কস খুলে ফেলার পরে চিয়ালিং দেখে আরে এই ছেলেটা তো জুসুয়েন না, বরং এটা ওর জুনিয়র যে ওর সঙ্গে একই কোম্পানিতে কাজ করে, আর জুসুয়েন যে বাইরে দাঁড়িয়েছিল। তো এখন একটুখানি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে এখানে আসলে গোল্ডেন মার্কস পরার কথা ছিল জুসুয়েনের, কিন্তু ওই ছেলেটি এসে ওর কালো মার্কসটা রেখে যায় আর গোল্ডেন মার্কসটা ওর কস্টিউমের সঙ্গে ম্যাচ করে বলে নিয়ে আসে। এরা যেহেতু জয়ী হয়েছিল তাই সবাই এদেরকে বলে কিস করতে, কিন্তু একদম অকওয়ার্ড ফিল করছিল চিয়ালিং। এটা জুসুয়েন খেয়াল করে, তখন ও ওদেরকে বাধা দিয়ে বলে আচ্ছা আমিই করছি। সবাই ভেবেছিল কিসটা হয়তো চিয়ালিংকেই করবে জুসুয়েন, কিন্তু কিছুক্ষণ চিয়ালিংয়ের দিকে তাকিয়ে থেকেই অন্যদিকে ঘুরে যায় জুসুয়েন আর নাকে নাক লাগিয়ে দেয় ওই ছেলেটির। মূলত ওরা তো কিস করতে পারবে না, তাই নাকে নাক লাগালো। যাই হোক, এই যাত্রায় তো বাঁচিয়ে দিল চিয়ালিংকে জুসুয়েন। তবে এটাকে সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করে, কারণ পরিবেশ হ্যান্ডেল করার ক্ষমতা জুসুয়েনের খুব ভালোই ছিল। চিয়ালিং তো জুসুয়েনের প্রতি একদম ফিদা হয়ে গিয়েছিল। এরপরে দেখি যে সবাই অনেক ড্রিঙ্ক করে ফেলে আর জুসুয়েনে অনেক ড্রাঙ্ক অবস্থায় ছিল। এদের দুজনকে যখন ও আসে তখন দেখা যায় ওই জুনিয়র ছেলেটা এসে চিয়ালিংকে বলতে যায় আমি তোমাকে লাইক। ঠিক এই সময়ে ওকে একদম ঠেলে নিচে ফেলে দেয় জুসুয়েন, আর জুসুয়েন তখন চিয়ালিংয়ের দিকে আসতে লাগে। আসলে ওরা তো ড্রাঙ্ক অবস্থায় ছিল, তাই এখন টাল সামলাতে না পেরে দুজনেই পড়ে যায়। যখন ওরা পড়ে গিয়েছিল তখন চিয়ালিংয়ের কি মনে হচ্ছিল ও জুসুয়েনকে কিস করতে চায়, তবে কিছুক্ষণ পরেই ওর মনে হয় না না, এভাবে একটা ছেলে সুযোগ নেওয়া ঠিক হবে না। তাই ও জুনানকে ডেকে ওকে রুমে পাঠিয়ে দেয়। পরের দিন সবাই চলে যায় আর বিকালবেলা ঘুম ভাঙে জুসুয়েনের। তখন ওর বন্ধু বলে তুমি কতটা ড্রিঙ্ক করেছো গতকাল রাত্রে, তোমার কি হয়েছিল তোমার কিছু মনে নেই? কিন্তু ওর কিছু মনে ছিল না। পরে ওরা ফিরে এসে আবারও অনলাইনে গেম খেলতে শুরু করে দেয়, আর এখন ওরা গল্প করেছিল। এখন তো অনেকটা হ্যাপি দেখাচ্ছিল আমাদের চিয়ালিংকে, কারণ ও জানতে পেরে গিয়েছে যে জুসুয়েনের কোনো গার্লফ্রেন্ড নেই আসলে, তো এখনও ওর সুযোগই আছে। আর আগামীকালকেই ওদের গ্রাজুয়েশন ডে ছিল। চিয়ালিং তখন চিন্তা করে যে গ্রাজুয়েশন শেষ হওয়ার পরেই ও প্রপোজ করে দিবে জুসুয়েনকে, তাই ও গ্রুপে একটা টেক্সট করে আর বলে যে আমি যাচ্ছি আমার ক্রাশকে প্রপোজ করার জন্য। কিন্তু এটা যে জুসুয়েন ছিল এটা তারা বলে না। প্রথমে তো গ্রাজুয়েশনের জন্য ওরা কিছু ফটোশ্যুট করে নেয়, তারপরে একটা সুযোগ খুঁজতে লাগে যে কখন একটু প্রপোজ করা যায় জুসুয়েনকে। চিয়ালিং তো অনেক বেশি ভয় পাচ্ছিল, মূলত ও সাহসে কুলিয়ে উঠছিল না। এদিকে কিছু ভলেন্টিয়ারের দায়িত্বে ছিল আমাদের জুসুয়েন যখন গ্রুপের ওই মেসেজ দেখে যে ডোট উইস্ট আজকে ওই ক্রাশকে প্রপোজ করতে যাচ্ছে, তখন ওর মন এমনিই ভেঙে যায়। ও যখন চলে যাচ্ছিল তখন ওকে চিয়ালিং ডাকে আর বলে শোনো জুসুয়েন, আমি তোমাকে আসলে অনেক দিন থেকে পছন্দ করি, সেই শুরু থেকেই আমি তোমাকে পছন্দ করি, তো আমি তোমার উত্তর শোনার জন্য অপেক্ষায় আছি। জুসুয়েন সবার সামনেই ওকে একদম রিজেক্ট করে দেয় আর বলে তোমার সঙ্গে সময় নষ্ট করার মতো সময় আমার নেই, আর তাছাড়া আমি চাই না তোমাকে। কিন্তু এটা অনেক জোরে শোনা গিয়েছিল, কারণ জুসুয়েনের জামায় তখন একটা মাইক্রোফোন ফিট করা ছিল। এটা তো ভার্সিটি ব্যাপী সবাই শুনে ফেলে আর সবাই অনেক হাসি তামাশা করতে লাগে। এভাবে রিজেক্ট হয়ে গেল ভার্সিটির সব থেকে সুন্দরী মেয়েটি। ওর তো মন ভেঙে একদম খান হয়ে যায়। তখন বৃষ্টিও হচ্ছিল, ও আনমনে একটা জায়গায় দাঁড়িয়েছিল। জুসুয়েন দূর থেকে এটা দেখে ওর বন্ধু জুনানের কাছে একটা ছাতা দেয়ার বলে ওকে যে ছাতাটা দিয়ে এসো, কারণ ওর কাছে কোনো ছাতা নেই। জুনান যখন ছাতাটা দিতে আসে তখন ওকে একদম রিজেক্ট করে দেয়। চিয়ালিং আর বলে তোমাদের ছাতার আমার কোনো প্রয়োজন নেই। এটা বলে ও বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতে হাঁটতে লাগে। আসলে যেখানে ওর মনই ভেঙে গিয়েছে সেখানে বৃষ্টির পানি আর কি করবে। আজকে ওর সব থেকে খারাপ দিন ছিল। ওর সমস্ত স্মৃতিগুলো একটা একটা করে মনে পড়তে লাগে। ও নিজেও জুসুয়েনের একটা সুন্দর স্কেচ করেছিল, সেটা নিয়েই ও চুপ করে বসে থাকে আর অনেক কাঁদতে লাগে। ও অনেক ভেঙে পড়েছিল। এরপরে ও গ্রুপে গেম খেলতে যায়। ওকে দেখতে তো অনেক ডাউন মনে হচ্ছিল, তাছাড়া মাঝে মাঝে ও অনেক রাগও দেখাচ্ছিল। সবাই ওকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন জুসুয়েন ওকে বলে যে তোমার কি হয়েছে। ও তখন বলে যে আসলে আমি আমার ক্রাশকে প্রপোজ করেছিলাম, কিন্তু সে সবার সামনে আমাকে রিজেক্ট করে দিয়েছে। এটা শোনার পরে জুসুয়েন অনেক হ্যাপি হয়ে যায়, কারণ চিয়ালিংকে যদি ওর ক্রাশ অ্যাকসেপ্ট করে নিত তাহলে তো জুসুয়েনের আর করার কিছুই থাকতো না। ও তখন ওদের বলতে লাগে আরে তুমি কান্নাকাটি করো না, কে আমাদের এই সুন্দরী ডট উইস্টকে রিজেক্ট করতে পারে, তার তো সাহস কম নয়। ওরা বলে তুমি শুধু একবার তার নাম বলো, আমরা তাকে একদম জায়গায় গিয়ে মেরে আসবো।
তখন ডোটুইস্ট অর্থাৎ চিয়ানলিং বলতে লাগে, যদি সত্যিই তাকে মারতে চাও তাহলে ডংচিং ইউনিভার্সিটিতে যাও, যে জুসুয়েনকে খুঁজে তাকে মেরে দাও। এই নাম যখন জুসুয়েন শোনে তখনও একদম স্তব্ধ মেরে যায় যে এটা কি বললো চিয়ানলিং, মানে ডোটুইস্ট এটা কি বললো। চিয়ানলিং মানে ডোটুইস্টের চিয়ানলিং। ও এবার সামনে আসে চিয়ানলিং এর আর বলে তুমি কার নাম বললে? তখন ও আবারও বলে জুসুয়েন, যাকে আমি অনেক পছন্দ করি, সিএসসি ডিপার্টমেন্টের একজন ছেলে, কিন্তু ও আমাকে এভাবে রিজেক্ট করলো সবার সামনে। চিয়ানলিং এর মনে মনে প্রচুর রাগ হচ্ছিল, যতটা ওকে ভালোবেসেছি ঠিক ততটাই এবার আমি ওকে ঘৃণা করব। এটা শোনার পরেই তো জুসুয়েন উল্টে পড়ে আর বলে আমি জুসুয়েন, আমাকেই পছন্দ করতে চিয়ানলিং। এদিকে চিয়ানলিং তো সবাইকেই অ্যাডভাইস দিয়ে বেড়ায় যে প্রেম খুব খারাপ জিনিস, কেউ প্রেম করবে না। এভাবে কিছুদিন কেটে যায়, নিজের স্বরূপে ফিরে আসে চিয়ানলিং। চিয়ানলিং খুব রুডভাবে সবার সাথে এই কথা বলতো। জুসুয়েনের সঙ্গে আগে যেরকম কিউট করে কথা বলতো এখন তো একদমই সেভাবে কথা বলে না। ও সবসময় বই টই নিয়ে পড়ে থাকে। ওর এখন শুধু সাকসেস দরকার। প্রেমেও ব্যর্থ হয়েছে, কিন্তু ও কোনোভাবেই তার ক্যারিয়ারে ফেইল্ড হতে পারবে না। এরপরে গ্রুপে যখন ও কথা বলতো তখন আবার ওর ক্রাশকে নিয়ে কথা বলতো, যেমন ওর ক্রাশ ওকে আবারও ওর সামনে আসছে, ওকে পটানোর চেষ্টা করছে এমন কিছু। এরপরে যেহেতু ওর গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছিল তাই ও একটা নতুন বাড়ি অর্থাৎ একটা ফ্ল্যাট ভাড়া নেয়। তবে ও জানতোই না ওর ফ্ল্যাটের অপোজিট ফ্ল্যাটে যে থাকে সেটা আসলে জুসুয়েন। পরদিন চিয়ানলিং ওর সিনিয়র জিয়ার সঙ্গে করে একটা রেস্টুরেন্টে এসেছিল। মূলত জিয়া এখানে ওর অনলাইন বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য এসেছিল, কিন্তু যখনও দেখে একটা মধ্যবয়স্ক লোক এখানে এসেছে এবং সে বলছে আমাকে চিনতে পারছো না জিয়া, আমি তো টনি, যে তোমার সঙ্গে কথা বলতাম নেটে। এটা দেখে টাসকি খেয়ে যায় জিয়া। জিয়া বলে তোমার প্রোফাইল পিকচার না একটা হট ছেলের ছবি দেওয়া ছিল, তুমি এরকম বৃদ্ধ। তখন ওই লোকটি বলে আমি তো ওটা একটা ওয়েবসাইট থেকে নামিয়ে রেখেছিলাম, মূলত হৃদয়টা তো আসল, তাই না? এখন তুমি আমার চেহারা কেন দেখছো? তখন ওই লোকের উপর অনেক রাগ দেখায় চিয়ানলিং আর বলে চেহারা দেখবে না মানে? তুমি প্রথম থেকে মিথ্যা কথা বলে আসছো জিয়াকে, আর এখন এসে তুমি ভালোবাসার বুলি আওড়াচ্ছ। ঠিক তখনই ওই রেস্টুরেন্টে জুসুয়েন আসে। ও এসে পুরো ব্যাপারটাই দেখে এবং বুঝতে পারে এখানে কি হয়েছে, এবং দেখা যায় যে ওই লোকটিকে আচ্ছা মতো ধোলাই দিয়ে দেয় চিয়ানলিং আর বলে মিথ্যুক কথাকার, মিথ্যাবাদীদের কখনো প্রেম হবে না, এটা বলে চলে আসে। জুসুয়েন তখন বুঝতে পারে চিয়ানলিং এর কাছে তো ও নিজের পরিচয় লুকিয়েছে, তাহলে চিয়ানলিং কি ওকে কখনো ক্ষমা করবে? তাই তো ও চিয়ানলিং এর সঙ্গে কথা বলার জন্য লিফটে ওঠে। লিফটে যত লোক আসতে চাইছিল সবাইকেই আসতে বারণ করে দেয়। তারপরে চিয়ানলিংকে বলে আমি আসলে ক্যাম্পাস হাঙ্ক। এটা যখন বলে চিয়ানলিং ওর দিকে ঘুরে দাঁড়ায়। তারপরে চিয়ানলিং পিছনে একটা পোস্টার দেখে যেটা ছিল লিফটের ভিতরেই। ওই পোস্টারে লেখা ছিল নতুন একটা গেম বের হয়েছে যেটার মেইন ক্যারেক্টারের নাম হলো ক্যাম্পাস হাঙ্ক। তাই ও ভাবে যে ওই ক্যাম্পাস হাঙ্কের কথাই বলছে জুসুয়েন, তাই তো ওকে পাত্তা না দিয়ে ওখান থেকে চলে আসে। এদিকে জুসুয়েন যখন ওর বাসায় আসে তখনও বড় একটা বক্স দেখে বলে এই রুমে আবার কে উঠলো রে, আর বক্সটাতে লাথি দিতে যায়। ও কেবলই চিয়ানলিং এর দরজায় নক করতে যাচ্ছিল, তখনই চিয়ানলিং একটা ময়লা কাপড় এনে ওদের সামনে ঝাড়ি দিয়ে আবারও ভিতরে চলে যায়। তখন একজন কুরিয়ার বয় আসে। কুরিয়ার বয় বলে যে আমি 401 নম্বর রুম খুঁজছি। তখন দেখতে পাই এটা চিয়ানলিং এর রুম, মানে চিয়ানলিং এখানে থাকছে। আবার চিয়ানলিং ও জুসুয়েনকে দেখে ফেলেছিল। আসলে ওই কুরিয়ার বয়টা চিয়ানলিং এর জন্য কিছু ছাগলের ভুঁড়ি এনেছিল, যেগুলো চিয়ানলিং নিজেও অর্ডার করেছিল। এরপরে চিয়ানলিং দেখে ওর রুমের যে এয়ার কন্ডিশনার সেটার রিমোট কন্ট্রোল কাজ করছে না। তাই ও বাড়িওয়ালাকে বলে, বাড়িওয়ালা বলে ওকে হয় একটা ব্যাটারি কিনে নিতে, না হয় পাশের রুম থেকে রিমোট কন্ট্রোল ধার করতে। তো ও রিমোট কন্ট্রোল কিনে যখন ফিরছিল তখন জুনানের সঙ্গে ও লিফটে দেখা হয়ে যায়। ও জুনানের সঙ্গে কথা না বলেই চলে আসে। জুনানের তখন খারাপ লাগে যে আগে অনেক ভালো ছিল চিয়ানলিং। এরপরে দেখা যায় এরা দুই বন্ধু, এরাও ছাগলের ভুঁড়ি কিনেছে। যেহেতু চিয়ানলিং কিনেছে তাই ওদেরকেও এখন টেস্ট করে দেখতে হবে। তো ওরা নাকে তো এভাবে টিস্যু গুঁজে নিয়েছিল, কিন্তু রান্নাটা জোশ হয়েছিল, যেটা জুনান খেয়ে বলে এটা খেতে তো অনেক স্বাদ, কিন্তু ভয়ে ওটা গালেই করে না জুসুয়েন। এবং ও কুকুরের জন্য কিছু খাবার নিয়ে বাইরে আসে। কুকুরকে খাবার দিতে গেলেও দেখে যে চিয়ানলিং বসে বসে ওই ছাগলের ভুঁড়িগুলো ওই কুকুরটাকে খাওয়াচ্ছে। তখনও বুঝতে পারে আসলে ওটা নিজের জন্য নয়, বরং কুকুরকে খাওয়ানোর জন্য চিয়ানলিং অর্ডার করেছিল, আর ওরা ভেবেছিল নিজের খাওয়ার জন্য। চিয়ানলিং যখন এই খাবারগুলো কুকুরটিকে দিচ্ছিল তখনও ওর গন্ধে বমি চলে আসছিল প্রায় জুসুয়েনের। কিন্তু চিয়ানলিং তখন ওকে আরও বেশি করে বিরক্ত করতে লাগে আর বলতে লাগে তোমার যদি এতই খারাপ লাগে তাহলে তুমি এখান থেকে চলে যাও, তুমি কি আমাকে অপমান করছো নাকি? এটা বলে ও চলে আসে। তো ওর রুমে যেহেতু এয়ার কন্ডিশনার ছিল না তাই সেটাও ও গ্রুপে বলে আর বলে এমনই কপাল খারাপ আমার যে এয়ার কন্ডিশনার নেই। ঠিক তখনই জুসুয়েন এসে ও দরজায় কড়া নাড়ে
আর ওকে দরজা খুলতে বলে। প্রথমে তো দরজা খুলতে চাইছিল না চিয়ানলিং, কিন্তু জুসুয়েন বলে আমি জানি তুমি দরজার ওপাশেই আছো, তাই দরজা খোলো। আসলে আমাকে এই বাড়ির মালিক ফোন দিয়ে বলেছে যে তোমার রুমের এয়ার কন্ডিশনার নাকি কাজ করছে না, তো চলো ওটা আমি একটু দেখে দিই। এই কারণে জুসুয়েনকে ভিতরে ঢুকতে দেয় চিয়ানলিং। যখন জুসুয়েন ওকে বলে যে টুলটা একটু ধরবে, তখন চিয়ানলিং বলে আমি অনেক ব্যস্ত আছি, আমি ধরতে পারবো না। জুসুয়েন বেচারা তখন এয়ার কন্ডিশনারটা ঠিক করে দেয় আর বলে দেখলে তো ঠিক হয়ে গেল। ঠিক হওয়ার সাথে সাথেই ওকে একদম পিঠে ধাক্কা দিতে দিতে বাহিরে বের করে দেয় চিয়ানলিং। তো এভাবেই কিছুটা সময় কেটে যায়। এরপরে দেখা যায় যে জুসুয়েনদের একটা ড্রয়িং, যেটা ওরা কিছুদিন পরেই পাবলিক করবে, সেটা হঠাৎ করে কিভাবে জানে লিক হয়ে গিয়েছে ইন্টারনেটে। এটা নিয়ে তো তুমুল আলোচনা চলছে, সবার তো অনেক টেনশন হচ্ছিল। কিন্তু জুসুয়েন যে অনেক ক্লেভার ছিল, তাই তো এটা দিয়ে ও মার্কেটিং শুরু করে দেয়। ও তখন আরও কিছু ছবি আপলোড করে দেয়। ওই ছবি দেখা দেখি অনেকে ড্রয়িং করে ওখানেই আপলোড করতে লাগে। মেইনলি এখান থেকেই ও খুঁজে পেতে চেয়েছিল কোনো সুন্দর আর্টিস্টকে। তো আমাদের চিয়ানলিংও ওখানে একটা ড্রয়িং করে দেয়, কারণ চিয়ানলিংও সুন্দর ড্র করতো। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জুনান বসে বসে ওয়ানলাইনের ওই ছবিগুলো দেখছিল। তখনই ও চিয়ানলিংয়ের এই ছবিটা দেখতে পায়, যেটা স্লিপ টিল ওয়াক এরকম একটা ফেক আইডি থেকে করা হয়েছিল। তো ওরা তো আর জানে না যে এই আইডিটা কার, তবে ওদের মনে পড়ে এটা মনে হচ্ছে কোথায় শুনেছি বা খুব পরিচিত কিছু। তাই ওরা চিন্তা করতে লাগে ওকে খুঁজে বের করতে হবে। জুসুয়েন তখন ওই ক্যাফেতে আসে, আর ক্যাফেতে এসেই ও বুঝে যায় যে ওটা আসলে চিয়ানলিংয়েরই ফেক আইডি ছিল। তাই পরদিন যখন চিয়ানলিংয়ের সঙ্গে ওর দেখা হয়, ও চিয়ানলিংকে বলে যে তুমি কি আমাদের প্রজেক্টে কাজ করতে চাও? আমি কিন্তু দেখেছি তুমি যে ফেক আইডি থেকে পোস্ট করেছিলে সেটা আসলে তুমি। যে চিয়ানলিং ওকে ইগনোর করে দিয়ে ওখান থেকে চলে যায়। এর পরের দিন চিয়ানলিং যখন ওই ক্যাফেতে আসে, তখন এখানেই গন্ডগোল শুরু হয়ে যায় জুসুয়েনের সঙ্গে চিয়ানলিংয়ের। জুসুয়েন ওর প্রজেক্টে কাজ করানোর জন্য চিয়ানলিংকে বারবার ফোর্স করছিল, কিন্তু চিয়ানলিং তো এখনও শত্রু। চিয়ানলিং মোটেও ওর কথা শুনছিল না, ওর প্রজেক্টে কাজও করতে চাইছিল না। চিয়ানলিংয়ের কাছে একটা অনেক বড় পার্সেল আসে, তো এটা নিয়েও যখন হাঁটছিল ওর পিছু পিছু হাঁটতে লাগে জুসুয়েন ওর কাছে এটা দিতে বললেও ও দেয় না, কারণ ওদের দুজনের ঝগড়া চলছে। তো চিয়ানলিং একা একা এটা নিয়ে যাচ্ছিল, হঠাৎ করেই ও বিউকে ধাক্কা খেয়ে যায়, আর সাথে সাথে ওর বক্সটা তো পড়ে যাচ্ছিল। কোনো রকমে বক্স এবং ওর হাতে থাকা টিটা দুটোই ধরে ফেলে জুসুয়েন। এরপরে জুসুয়েন নিজেই বক্সটা নিয়ে যেতে লাগে। আসলে ওরা যে কুকুরটাকে খাবার দেয়, ওই কুকুরটা থাকার জন্য একটা ঘরের ব্যবস্থা করেছে চিয়ানলিং। জুসুয়েন বলে দাঁড়াও, এই ঘরটা আমি রেডি করে দিচ্ছি। চিয়ানলিং বলে ওকে ঠিক আছে, এটা শুধু ফোল্ডিং করে দিলেই হবে। কিন্তু জুসুয়েন যখন এই পার্সেলটা খোলে, তখন দেখে এগুলো সব পাটপাট করে ছাড়ানো, মানে অর্ডার করে একটা আর ওই যে আসে আরেকটা। চায়নাতেও কিন্তু এই কাজটা হয় বাংলাদেশের মতো। এরপরে জুসুয়েন ওর যন্ত্রপাতিও নিয়ে আসে এইগুলো ঠিক করার জন্য। এখন তো ও পুরো মেকানিক হয়ে গিয়েছিল। যাই হোক, এখন ওই ঘর বানাতে বানাতে ওর দিন গড়িয়ে রাত হয়ে যায়। অনেক রাত্রেবেলা যখন মায়ের সঙ্গে কথা বলতে বলতে বাইরে আসে চিয়ানলিং, তখনও জুসুয়েন ওর ফোনের আলো জ্বালিয়ে জ্বালিয়ে কাজ করছে। তবে হঠাৎ করে ওখানে বৃষ্টি শুরু হয়ে যায়। তো নিজে একটা ছাতা মাথায় দিয়ে এবং অন্য একটা ছাতা সাথে নিয়ে চিয়ানলিং এখানে আসে, কিন্তু এসে দেখে জুসুয়েন নিজেও একটা ছাতা নিয়ে এসেছে। তো জুসুয়েনের হাত থেকে ওই ছাতাটা পড়ে গেলে চিয়ানলিং ওর ছাতাটা ওর মাথার উপরে ধরে আর বলে যে তুমি তাড়াতাড়ি কাজ করে নাও, আমি ছাতা ধরছি। তো বৃষ্টি যখন থেমে যায়, তখন চিয়ানলিং ওখান থেকে ছাতাটা রেখে চলে যায় আর গুড নাইট লিখে দিয়ে যায়। এদিকে চিয়ানলিং এসে বসে বসে কাজ করছিল। ঠিক তখনই ও গ্রুপে একটা টেক্সট করে আর বলে আমার একজন বন্ধু আমাকে ওর প্রজেক্টে কাজ করার জন্য বারবার ফোর্স করছে, আমার কি উচিত? যেহেতু ওই কাজটা আমার একটা স্বপ্নের কাজ ছিল। যেহেতু এই গ্রুপে জুসুয়েন এবং ওর বন্ধুরাই ছিল, তাই ওরা বারবার বলতে লাগে তুমি কাজটা করে ফেলো, যেহেতু তোমার স্বপ্নের কাজ। তাই ওই বন্ধু যদি তোমার শত্রু হয়, তাও তোমার কাজটা করা উচিত, তাহলে তুমি নতুন কিছু শিখতে পারবে। তো এসব ভাবতে ভাবতেই বাইরে আসে চিয়ানলিং। তখন এখানে কুকুরটাকে ঘুমানো দেখতে পায় এবং ওই ঘরটা দেখে অনেক খুশি হয়। এদিকে জুসুয়েন অনেক কাজকর্ম করে চিকেন খাচ্ছিল। ঠিক তখনই আমরা এদিকে চিয়ানলিংকে দেখতে পাই। ও কাউকে বারবার ফোন দিয়ে বলছিল আমার পার্সেলটা তো এখনও দিয়ে গেলেন না। আসলে ওর পার্সেলটা দিয়ে যাওয়া হয়েছে, যেটা অলরেডি খেয়ে ফেলেছে জুসুয়েন। কিন্তু জুসুয়েন নিজেও একটা অর্ডার করেছিল, তাহলে ওর পার্সেলটা গেল কোথায়? ওরা তখন সিসিটিভি ফুটেজে এটা দেখতে পায়। তখন জুসুয়েন বলে কিন্তু আমারও তো পার্সেল ছিল আর আমার দরজাই তো নক করে দিয়ে গেল। তো ও বলে যে তোমাকে আমি অন্য একদিন কিনে দিয়ে দিব। এরপরে আমরা দেখি যে চিয়ানলিং ওর বসের কাছে আসে আর বলে পার্ট টাইম জব হিসেবে সে বি প্রজেক্টে কাজ করতে চায়, কিন্তু ওর বস এক বাক্যেই না বলে দেয়, কারণ ওর বস তার নিজের কর্মচারীদের একদম হারিয়ে ফেলছে। কিন্তু হাতে পথে সব জায়গায় দেখা হলেই বসকে কনভিন্স করতে লাগে চিয়ানলিং। তখন বস রাজি হয়ে যায়, তাই ও এই কথাটা গিয়ে জুসুয়েনকে বলে দেয়। কিন্তু জুসুয়েন তখন ওর ক্যাম্পাস সাঙ্ক আইডি দিয়ে গেম খেলছিল।
তো জুসুয়েন ভয় পাচ্ছিল যে এই আইডি নামটা ও দেখে ফেলে কিনা, তাই ওর সঙ্গে রোমান্টিক বিভিন্ন অভিনয় করতে লাগে যাতে কোনোভাবেই স্ক্রিনের দিকে নজর না যায় চিয়ানলিংয়ের। চিয়ানলিং ওর এই ব্যবহার দেখে বেশ অবাক হয়ে যায়। ঠিক তখনই ওখানে জুনান চলে আসে। ওদের এত রোমান্টিক অবস্থায় দেখার পরে ও খুব লজ্জা পেয়ে যায়। জুনানকে দেখে লজ্জা পেয়ে এখান থেকে চলে যায় চিয়ানলিং। এর পরের দিন আমরা দেখি চিয়ানলিং ওর মায়ের সঙ্গে দেখা করতে ওর হোম টাউনে এসেছিল। তখন ওর ছোটবেলার একটা বন্ধু ওকে ড্রপ করতে আসে। তো ওই বন্ধু ওকে কথায় কথায় জিজ্ঞেস করে তোমার বয়ফ্রেন্ড আছে কিনা, তুমি ডেট করছো কিনা। এটা শোনার পরে চিয়ানলিং ওর গ্রুপে টেক্সট করে বলে, আচ্ছা আমার ছোটবেলার বন্ধু কেন আমার কাছে এগুলো জিজ্ঞেস করছে, ওকে আমাকে পছন্দ করে নাকি। এটা শোনার পরেই তো মাথায় বাজ ভেঙে পড়ে জুসুয়েনের। জুসুয়েন মনে মনে ভাবতে লাগো, এই আমার কি একদম বলার আগেই আমার গার্লফ্রেন্ড হাতছাড়া হয়ে যাবে নাকি। ও তখন চিয়ানলিংকে বলে দেয়, তুমি বলে দাও যে তোমার বয়ফ্রেন্ড আছে, আর দরকার হয় আমি অভিনয় করবো তোমার বয়ফ্রেন্ড হিসাবে। মানে এ তো ক্যাম্পাস হ্যাঙ্ক হিসাবেই কথা বলছিল। তো এখন চিয়ানলিং বলে, হ্যাঁ আমার বয়ফ্রেন্ড আছে, আর আমরা গেম খেলতে খেলতে আমাদের পরিচয় হয়েছে আর আমরা প্রেম করি। তো এখন একবার ওর নাম্বার নিয়ে ওর ফোনে কলও দিয়ে দেয় জুসুয়েন। কিন্তু জুসুয়েনের ভয়ে চিনে ফেলবে বলে একটু অন্যরকমভাবে কথা বলতে লাগে জুসুয়েন। যেরকম ও বলছিল যে কেমন আছো ওর পরিবর্তে ভালো আসানি, এই টাইপের কথা আর কি। যাই হোক আমি ভালো বলতে পারি না, কিন্তু আর কি নিজের মতো করে বললাম। যাই হোক এর পরের দিনই চিয়ানলিং আবারও ফিরে আসে ওর শহরে, মানে যেখানে ও কাজ করে আর কি। তো ওর কাছ থেকে ওর সমস্ত জিনিসপত্রগুলো উপরে নিয়ে যাওয়ার জন্য বেশি বেশি করে প্যারা দিচ্ছিল আবার জুসুয়েন। পরে জুসুয়েনের সঙ্গে ওর ওয়ার্ক প্লেসেও দেখা হতে লাগে, আবার বাসাতেও দেখা হতে লাগে। এভাবেই ওদের সময় কাটতে লাগে। কিন্তু ওই চাকরিতে জয়েন হওয়ার পর থেকে অনেক রাত পর্যন্ত কাজ করতো চিয়ানলিং, কারণ ওর দুই কাজ একসঙ্গে সামলাতে হচ্ছিল, এ প্রজেক্টের এবং বি প্রজেক্টের। তো ওর জন্য আবার রাত থেকে ওয়েট করতো জুসুয়েন। ও যখন আসছিল তখন উপর থেকে ও অনেকগুলো গোলাপের পাপড়ি ওর উপর ছড়িয়ে দেয়। এরপরে আমরা দেখি যে ও একটা কাজ রেডি করেছিল। তো যখন চিয়ানলিং সবাইকে ওর এই কাজের সম্পর্কে ধারণা দিচ্ছিল, কারোরই এই কাজটা পছন্দ হয় না। মেইনলি ওদের একজন ডিরেক্টরের তো মোটেও পছন্দ হয় না। সে তো অনেক কথাই বলতে লাগে এর জন্য কি তোমাকে এখানে আমরা নিয়েছি নাকি, তোমার এই ট্যালেন্ট তুমি শো করছো, এটা তো যে কেউ আঁকতে পারে, ভিন্ন কিছু নিয়ে এসো, আর যদি না করতে পারো তাহলে তুমি এই কাজ থেকে বেরিয়ে যাও। তো ওর অনেক খারাপ লাগে। তাই জুসুয়েন বলে, ঠিক আছে এটা যেহেতু ভালো হয়নি, তুমি নেক্সট আবার চেষ্টা করো এবং ভালো কিছু করার ট্রাই করো। এরপরে ও সারা দিন রাত ভাবতে লাগে যে ও কি করবে। শিনি এটা দেখে একটু বুঝতে পারে যে অনেকটা চিন্তিত হয়ে আছে চিয়ানলিং। তাই তো চিয়ানলিংকে ও একটা ডল গিফট করে, যেটা ও নিজে সেলাই করেছিল। এটা একটা পুরাতন ডল ছিল, ও সেলাই করে ওটাকে একদম নতুনের মতো করে দিয়েছিল। আসলে হাতের এসব কাজে পারদর্শী ছিল শিনি। এটা দেখে মন ভালো হয়ে যায় চিয়ানলিংয়ের, আরও নতুন উদ্যমে আবারও কাজ করতে শুরু করে দেয়। তবে এখানে কাজ করতে আসার পর থেকেই খুব ভালোভাবেই বুঝতে পারছে চিয়ানলিং যে শিনি জুনানের উপরে দারুণভাবে ক্রাশিত হয়ে বসে আছে, মানে ওর প্রেমে পড়েছে এই আর কি। তো পরের দিন দেখা যায় যে কাজের আইডিয়া খোঁজার জন্য কিছু বই খুঁজছিল চিয়ানলিং। তো ও যে বইটা খুঁজছিল সে বইটাও পেয়ে যায়। সে বইটা যখন ও নিচে নামাতে যাচ্ছিল ঠিক তখনই ওই বইটা উপর থেকে নিয়ে নেয় জুসুয়েন। জুসুয়েন বলে, বইটা আমি আগে ধরেছি, সো বইটা আমি নিব। তো ওই বইয়ের যতগুলো কপি ছিল আর কি, যেগুলো নিচ্ছিল চিয়ানলিং সবগুলো নিয়ে নেয় জুসুয়েন। জুসুয়েন নিজে বইয়ের সমস্ত কপিগুলো কিনে নিয়ে চলে যায়। তো এখন চিয়ানলিং অনেক রেগে যায় আর বলে, তুমি কি এগুলো ইচ্ছে করে করছো নাকি। চিয়ানলিং যখন নামতে যাচ্ছিল তখন জুসুয়েনের ঘাড়ের উপরেই পড়ে। জুসুয়েন বইগুলো কিনে নিয়ে চলে গেলে তখন চিয়ানলিং বলে, তুমি এটাই ইচ্ছে করে কেন করলে, আমার তো ওই বইটা দরকার ছিল। তখন চিয়ানলিং ওকে বলে, সরি জুসুয়েন ওকে বলে, ঠিক আছে এই বইগুলো আমি তোমাকে ধার দিতে পারি, বিনিময়ে তোমাকে একটা কাজ করে দিতে হবে, আমার হাতে অনেক ব্যথা করছে, তুমি আমার হয়ে কিছুদিন ড্রাইভিং করবে। তো প্রথমে রাজি না হলেও পরে চিয়ানলিং রাজি হয়ে যায় বইগুলোর জন্য। তো ওর ড্রাইভিং এত বাজে ছিল যে অনেক ভয় পাচ্ছিল জুসুয়েন। জুসুয়েন নিজেই ভাবছিল, নিজের পায়ে কি নিজেই কোড়াল মারলাম নাকি, এভাবে কেউ ড্রাইভিং করে নাকি। তারপরেও ওকে তো সহ্য করতেই হবে। তো সেদিন রাত্রে চিয়ানলিংয়ের অনেক ঠান্ডা লেগে গিয়েছিল, ওর জ্বর চলে এসেছিল। তো ও কিছু ঔষধ অর্ডার করে দেয়, কিন্তু ওষুধগুলো আসতে অনেক টাইম নিচ্ছিল। তখনই ও গ্রুপে মেসেজ করে দেয় যে ওর অনেক জ্বর এসেছে কিন্তু ওর কাছে কোনো ওষুধ নেই। সাথে সাথে আমরা দেখতে পাই যে ওর কাছে একটা পার্সেল এসেছে, কিন্তু ওই পার্সেলটা ওর ছিল না, ওটা ছিল জুসুয়েনের। ও জুসুয়েনের দরজায় গিয়ে যখন নক করে তখন দেখে জুসুয়েন ওখানে নেই। জুসুয়েন তখন বের হচ্ছিল লিফট থেকে। তো জুসুয়েনকে দেখেও বলে, তোমার পিছনে কি, তুমি কি লুকাচ্ছ। জুসুয়েন আসলে ওই মেসেজটা দেখার পরে, মানে গ্রুপের ওই মেসেজটা দেখার পরে ও গিয়ে অনেকগুলো ওষুধ কিনে এনেছে, কিন্তু এগুলো তো দেখানো যাবে না। তাই তো বারবার দেখতে যাচ্ছিল ওগুলো কী ছিল। তখনই জুসুয়েন চিয়ানলিংকে ধরে ফেলে আর চিয়ানলিং লজ্জায় ভিতরে চলে আসে। তো জুসুয়েন এবার ওর দরজায় এসে কড়া নাড়ে আর বলে, তোমাকে টাচ করে মনে হলো তোমার জ্বর এসেছে, তো তোমার যদি শরীর অসুস্থ থাকে তাহলে কিন্তু তুমি আমার কাছ থেকে ওষুধ নিতে পারো, মানে যদি তোমার কোনো ওষুধ না থাকে তাহলে।
তো ওর রুমে চলে আসে, মানে জুসুয়েনের রুমে আসে চিয়ালিং। ওকে অনেকগুলো ঔষধ দেয় আর বলেও দেয় কখন কোনটা খেতে হবে, আর এর জন্য পানিও গরম করতে যায় জিসুয়েন। চিয়ালিং যখন এখানে একা একা বসেছিল তখনও ঘুরতে ঘুরতে একটা রিসিপ্ট দেখতে পায়। তখনও দেখতে পাই একটু আগে ওষুধগুলো কেনা হয়েছে। তখন ওর তো সন্দেহ বাদে মনে মনে ভাবতে লাগে যে এইমাত্র এই রাত 3টার সময় গিয়ে ও ওষুধগুলো কেন কিনে আনলো, তাহলে ও ক্যাম্পাস সাঙ্ক নয় তো। তারপরে ও রিসিপ্টটা নিয়ে নিজের রুমে চলে আসে। সারা রাত ধরে ও এটাই ভাবতে লাগে। তো সকালবেলা ও করে কি, যখন ওর ঘুম ভাঙে তখন ও একটা গ্রুপে টেক্সট দিয়ে দেয় আর বলে দেয় আবার ব্রেকফাস্টে স্যান্ডউইচ খেতে অনেক ইচ্ছে করছে। আর এই টেক্সট তো জুসুয়েন নিজেও দেখেছে। তো ও ভেবেছিল যে জুসুয়েনই যদি ক্যাম্পাস সাঙ্ক হয় তাহলে ওর জন্য নিশ্চয়ই স্যান্ডউইচ কিনে আনবে। তো দেখা যায় সকালবেলা যখন ওদের দুজনে দেখা হয় তখন ও অনেকগুলো প্যাকেট নিয়ে দাঁড়িয়েছিল। তো এখন জুসুয়েনকে দেখে চিয়ালিং ভাবছিল হয়তো স্যান্ডউইচ কিনেছে, কিন্তু পরে দেখা যায় যে যে নামগুলো বলেছিল খাবারের সেখানকার কোনো খাবারই ছিল না, মানে পুরোপুরি অন্যরকম খাবার ছিল ওখানে। মানে জুসুয়েন নিজেও বুঝতে পেরেছে যে ওকে দেখে অনেকটাই সন্দেহ করছে চিয়ালিং। তো এই যাত্রায় চিয়ালিং ওকে আর ধরতে পারে না, এভাবে ওদের কাজ চলছিল। তো এখন চিয়ালিং ওর নতুন ইউনিক একটা আইডিয়া নিয়ে চলে আসে। মূলত ও এখানে যে স্কেচটা করেছিল তার জন্য আলাদা আলাদা ওয়েপন রেখেছিল, মানে যখন যেটা প্রয়োজন হবে সেটাই ইউজ করতে পারবে। তো ওর এই আঁকাটা সবার অনেক ভালো লেগে যায়, সবাই তো ওকে অনেক অ্যাপ্রিসিয়েট করতে লাগে। একদম ইউনিক একটা কনসেপ্ট ছিল আর কি। তো এরপরে ওদের একটা অনুষ্ঠান হবে, এই অনুষ্ঠানে ওরা সবাই খুব সুন্দর করে সাজবে। তো অনেক সুন্দর করে সিনিকে সাজিয়ে নিয়ে আসে চিয়ালিং। তো এখানে মূলত ওই ইমপ্রেস করতে চাইছিল জুনানকে, কিন্তু জুনান ওকে পাত্তাই দিচ্ছিল না। তো আমি সিনি চেষ্টা করে যাবে আর কি। তবে এখানে ওদের অন্য একটা কোম্পানির বসের সঙ্গে দেখা হয়ে যায়, যে লোকটা কিছুটা লুচ্চা টাইপের ছিল আর কি। মেয়ে দেখলেই মানে তাদের কাঁধে হাত দিত। তো এটা একদমই ভালো লাগে না চিয়ালিংয়ের। চিয়ালিংকে জড়িয়ে ধরে ওই লোক বলে চলো আমরা একটা ফটো তুলি। চিয়ালিংয়ের খুব অস্বস্তি হলেও ও ফটোটা তোলে, আর এই ফটোটা ও গ্রুপেও দিয়ে দেয়। কারণ এখানে আজকে জুসুয়েন আসেইনি, জুসুয়েন কোনো একটা কাজের জন্য বাইরে আছে। তো চিয়ালিং তো ভেবেছিল যে জুসুয়েন হয়তো ক্যাম্পাস সাঙ্ক হবে। তো যখন এই ফটোটাও দেখে তখন তো অনেকটা মাথা খারাপ হয়ে যায় জুসুয়েনের। আর তাছাড়া চিয়ালিং এখানে অনেক ড্রিঙ্কও করছিল। ও জুনানের কাছে কল করে জানতে পারে যে চিয়ালিংকে পটানোর চেষ্টা করেছে ওই লোকটি। তাই তো যে স্পটে চলে আসে জুসুয়েন। আর যখন চিয়ালিং অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছিল ওই লোকটি ওকে ফাঁসানোর চেষ্টা করে, ঠিক তখনই চলে আসে জুসুয়েন। জুসুয়েন ওই লোকটাকে মারে এবং ওই লোকের ওয়াইফকেও এখানে ডেকে আনে। ওই লোকের ওয়াইফ তো এসে ওকে একদম কান ধরে বলে দিয়েছিল। এরপরে জুসুয়েনকে দেখে অনেকটা অবাক হয়ে যায় চিয়ালিং, যদিও ও এখন ঘোরের ভিতরে ছিল। পরে ওর ঘোর কেটে যায়। এখন ওদেরকে চলে আসতে হয় পুলিশ স্টেশনে, কারণ ওই লোকটিকে এরাও ধরিয়ে দিয়েছিল, কিন্তু একটা সমঝোতা করা হয় আর কি। এরপরে যখন চিয়ালিং হাঁটছিল তখনও বুঝতে পারে জুসুয়েনি ক্যাম্পাস সাঙ্ক। তখনও বলে যে আমি তো শুধুমাত্র গ্রুপেই ফটোটা দিয়েছিলাম, সাথে সাথে তুমি এসে ওখানে উপস্থিত হলে, তার মানে তুমিই ক্যাম্পাস সাঙ্ক তাই না? সাথে সাথে ওর মনে পড়ে যেদিন ও জুসুয়েনকে প্রপোজ করেছিল, কিন্তু জুসুয়েন সবার সামনে ওকে রিজেক্ট করেছিল। ওটা মনে পড়ার পরে ও রেগে রেগে ওখান থেকে চলে যেতে লাগে। তো জুসুয়েন ওকে বারবার আটকানোর চেষ্টা করতে লাগে। তো ধস্তাধস্তিতে জুসুয়েনের গলায় আঁচড় লেগে যায় চিয়ালিংয়ের। তো চিয়ালিং ওর উপর অনেক রাগ করে। জুসুয়েন বলে আমার একটা কথা তো শোনো। তো তারপরে ওকে গাড়িতে নিয়ে আসে আর ওকে বলতে লাগে দেখো আমি তোকে বারবার বলতে চেয়েছিলাম যে আমি ক্যাম্পাস সাঙ্ক, কিন্তু আমি সেই সুযোগটা পাইনি, বরং একবার বলেছিলাম কিন্তু তুমি বিশ্বাস করোনি। তারপরে চিয়ালিং বলে যে আর যারা আছে তারা কি তোমার বন্ধু? তো জুসুয়েন বলে হ্যাঁ তারা আমার বন্ধু। এতে চিয়ালিং আরও রেগে যায় আর বলে আমাদের মুখ দেখা দেখি থাকবে না, এখানে আমাদের সম্পর্ক শেষ। এটা বলে ও নিজের রুমে আসে। রুমে আসার পরে প্রথমেই ও করে কি ও একদম জুসুয়েনকে ব্লক করে দেয়, মানে ওই যে ক্যাম্পাস সাঙ্ক ছিল তাকেও ব্লক করে দেয় আর নিজের রুমে বসে বসে জোরে জোরে চিৎকার করতে লাগে। তো পরের দিন যখন অফিসে ওদের আবারও দেখা হয়, যেহেতু ওদেরকে একসঙ্গে কাজ করতে হবে তো দেখা তো হবেই, তো ঝগড়াঝাটি হয়ে যায় আর কি। তো যেহেতু জুসুয়েন ছিল চিয়ালিংয়ের বস, তাই বস হিসাবে একটা আলাদা পাওয়ার তো আছেই। বস হিসাবেই ও ব্লগটা খুলিয়ে নেয় চিয়ালিংয়ের কাছ থেকে। এরপরে ওদেরকে একদিন একটা রিইউনিয়নে ডাকা হয়, মানে ভার্সিটি রিইউনিয়ন আর কি। তো এখানে ওদের দেখা হওয়ার পরে ওদের একটা খেলা খেলতে বলা হয়, যেখানে ওই খেলায় বারবার চিয়ালিংকে প্রোটেক্ট করছিল জুসুয়েন, যেটা চিয়ালিংকে মাঝে মাঝে একটু ইমোশনাল করে দিচ্ছিল, কিন্তু অধিকাংশ সময়ই ওর অনেক রাগ হচ্ছিল জুসুয়েনের উপর, কারণ জুসুয়েন শুরু থেকে ওকে মিথ্যা কথা বলে এসেছে। মেইনলি জুসুয়েন তো মিথ্যা কথা বলেনি, জুসুয়েন বলার চেষ্টা করেছে কিন্তু বলতে পারিনি। তো জুসুয়েন বেচারা এখন বুঝতে পারে যে ওকে পটানো আসলেই অতটা সহজ হবে না। তো একদিন ওরা সবাই খেলতে যায় আর কি, কিন্তু চিয়ালিং বলে যে ও জুসুয়েনের সঙ্গে খেলবে না, বরং ও খেলায় সুচিয়াং নামের ওরা এক সিনিয়রকে নিবে। তো ওই ছেলেকে যখন খেলায় নেয় ওই ছেলে খুব একটা ভালো খেলে না, তো ওই ছেলেকে বাদ দিয়ে আবারও জুসুয়েনের সঙ্গেই খেলতে হয়। কিন্তু জুসুয়েনের সঙ্গে যখনও খেলছিল খেলার শুরুতেই প্রথমে চিয়ালিং জুসুয়েনকে মেরে দেয়। তো যখন জুসুয়েন নিচে পড়ে যায় তখনও ও হাসি মুখে একদম মৃত্যুকে বরণ করে নেয়।
তো আর কি করবে, বেচারা জুসুইন বুঝেছে যে ওকে যে রিজেক্ট করেছিলাম তার ঝালটা ও তুলবেই। এরপরে আমরা শিনিকে দেখতে পাই, ওকে ওর বাড়িওয়ালা অনেকভাবে ছাড়ি দিচ্ছিল আর বাড়িটা ছেড়ে দিতে বলছিল। তখন আর কি ওই মহিলাকেই উল্টো ঝাড়ি দিয়ে দেয় চিয়ানলিং আর ওকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। তো যখন এর বাড়িতে নিয়ে এসেছিল তখন বেশ অসুবিধাই হয়েছে আমাদের জুসুইনের, কারণ মাঝে মাঝে এসে আর কি একটু মিষ্টি মিষ্টি আলাপ করতো চিয়ানলিংয়ের সঙ্গে, সেটা এখন মাঝখানে বাদশাতে দাঁড়িয়েছে শিনিকে এই ড্রিঙ্কটা দিয়ে যায় যেটা ও মূলত দিতে চেয়েছিল চিয়ানলিংকে, আর চিয়ানলিং তো ওকে একদম পাত্তাই দিচ্ছিল না। আর চিয়ানলিংকে এই ভূত অবস্থায় দেখে তো বেশ ভয়ও পেয়ে গিয়েছিল। এর পরের দিন আমরা দেখতে পাই সকালবেলা যখন চিয়ানলিংয়ের ঘুম ভেঙে যায় তখন জুসুইন এসে ওকে বলে, দেখো আমি কোনো ইয়ার্কি করতে আসিনি, ইম্পর্টেন্ট একটা কাজে আমাদের সাংহাই যেতে হবে, মেনলি ওখানকার একজন আর্টিস্টের সঙ্গে ওদেরকে কথা বলতে হবে, এই আর্টিস্টকেই ওরা ওদের গেমে কাজে লাগাবে আর কি। তো এখানে ওদের কাজ যখন শেষ হয়ে যায় তখন চিয়ানলিংয়ের একটা কিবোর্ড খুব পছন্দ হয়ে যায়, যে কিবোর্ডের ছবিটাও দেখছিল, এই ছবিটা আবার জুসুইন পেছন থেকে দেখে ফেলে। তো ও করে কি, ও মনে মনে ভাবে যে ওই কিবোর্ডটাই ও গিফট করবে চিয়ানলিংকে। যখন ওরা রুমে ফিরে আসে তখনই সাথে সাথে একটা পার্সেল চলে আসে যেটা এসেছিল জুসুইনের নামে। তো জুসুইন পার্সেলটা রিসিভ করার পরে ওটা দিয়ে দেয় চিয়ানলিংকে। চিয়ানলিং যখন বুঝতে পারে ওর ভিতরে কিবোর্ড আছে, ও বলে আমি তোমাকে টাকা ফিরিয়ে দিচ্ছি, আর তাছাড়া আমি এটা নিতে পারবো না। কিন্তু জুসুইন যখন কিনেছে ওটা চিয়ানলিংয়ের জন্য, ও তো ফিরিয়ে নিবে না, তো বাধ্য হয়ে ওটা নিয়ে আসতে হয়। শিনি বুঝতে পারে যে জুসুইন আসলে চিয়ানলিংকে অনেক ভালোবাসে, তাছাড়া এই কিবোর্ডটা অনেক দারুণ ছিল, যেটা পেয়ে অনেক খুশিও হয়েছিল কিন্তু চিয়ানলিং মনে মনে। ওদিকে জুসুইন যে বলেছিল ওই কিবোর্ড শুধু মেয়েদের জন্য, সেটা কিন্তু নয়, ও নিজেও চিয়ানলিংয়ের মতো সেম একটা কিবোর্ড কিনেছে এবং ওটাতে যখন আলো জ্বলছিল ও বাচ্চাদের মতো খুশি হয়ে যাচ্ছিল, অথচ ওখানে চিয়ানলিংয়ের সামনে বললো যে এরকম কিবোর্ড শুধু মেয়েরা ইউজ করে। পরের দিন আবারও ওরা কাজে চলে আসে। তো এইভাবে কিছুদিন ওদের কাজকর্মের ভিতরে দিয়ে সময় কেটে যায়। এরপরে একদিন দেখতে পাই সময় কাটতে কাটতে একদিন ওরা কোথায় একটা এসেছিল জানো। তো এখানে আসার পরে ওদের একটা গেম খেলতে হবে। এখানে ফাং রুরু নামের একটা মেয়ে আসে যাকে দেখে জুনান ক্রাশ খেয়ে যায়। তবে জুনানের এই হাসি দেখে আবার আমাদের শিনির মনটা একদম ভেঙে চুরমার হয়ে যায়। এখানে যে খেলাটা হবে সেটা দুই দলে বিভক্ত হয়ে খেলতে হবে। মূলত এখানে ওরা অনলাইনে যে গেমটা খেলে মানে FPS গেম, সেটা বাস্তব জীবনে খেলবে। তো এখানে আমরা সেই সুজেং নামে সেই সিনিয়র ছেলেটিকে দেখতে পাই যে একই সঙ্গে এ প্রজেক্টে কাজ করতো, চিয়ানলিং এবং সে একই সঙ্গেই কাজ করতো। একে দেখে তো অনেকটা জেলাসিতেই ভুগতে লাগে আমাদের জুসুইন ওকে দেখে তো সহ্যই করতে পারছিল না। চিয়ানলিং এবং সুজেং যা যা করছিল এটা দেখার পরে জেলাসিতে জ্বলতে জ্বলতে আমাদের জুসুইন করে কি ওর বন্ধু জুনানকে এসে বলে, আমি এভাবে দাঁড়াচ্ছি আর তুই আমাকে শ্যুট করবি, ঠিক আছে? তো জুনান বলে ঠিক আছে, তোকে একদম মেরে একদম বালি চাপা দিয়ে দেবো। যাই হোক, ওকে এমন মার দেয় যে ওতে ওর আর মজা লাগে না। এরপরে ওদের গেমটা শুরু হয়ে যায়। তো গেমটা যখনই শুরু হয় তখনই আমাদের জুসুইনের প্রধান কাজ হলো আগে সুজেং নামের ওই ছেলেটিকে শেষ করা। তো ওকে ধরে আগে ওকেই খেলা থেকে আউট করে দেয়। এরপরে আমরা শিনিকে দেখতে পাই। তো দেখা যায় যে জুসু এবং চিয়ানলিং ওরা কিন্তু একে অপরের প্রতিদ্বন্দ্বী, কিন্তু কিছুক্ষণ পরে ওরা কিভাবে যেন দলটা চেঞ্জ করে ফেলে। জুনান প্রোটেকশনের জন্য এসে বসেছিল শিনির পাশে, কিন্তু ও ফাংডুরোকে দেখতে পেয়ে সোজা ওর পাশে চলে আসে আর ফাংডুরোকে বলে তুমি একদম ভয় পেও না, আমি তোমাকে প্রোটেকশন করব, তোমাকে কেউ মারতে পারবে না। যখন ওদের এই প্রেমালাপ দেখছিল ঠিক তখনই দূর থেকে এটা লক্ষ্য করে আমাদের জুসুইন বলে বের করছি তোর প্রেমালাপ। তো ওরা সবাই মিলে ওকে কুপকাত করে দেয়, কিন্তু এভাবে তো ক্রাশের সামনে মরা যাবে না। তাই জুনান একটা হেব্বি অভিনয় করতে লাগে, বলতে লাগে রুরু মরার আগে আমার একটা উইশ তুমি পূরণ করবে, তোমার উইচ্যাট অ্যাকাউন্টে আমাকে অ্যাড করে নিবে। আসলে বাংলাদেশে যেরকম আমরা ফেসবুক চালাই, চায়নাতে ওরা ওরকম উইচ্যাট চালায়। কিন্তু দূর থেকে যখন বন্ধু জুনানকে এই অবস্থায় দেখতে পায় আমাদের জুসুইন, তখন ও জুনানের কাছাকাছি আসে আর একদম ওকে মেরে ওখানে শুয়ে দেয় আর বলে কতক্ষণ বেঁচে থাকবি আর। যাই হোক, এভাবে কেটে যায়। এরপরে আমরা দেখতে পাই ওরা সবাই মিলে ড্রিঙ্ক করছিল। এখানে সবাই তো অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, সবার এরকম অবস্থা ছিল যে কে কাকে ধরে আর কি। এরপরে আমরা দেখতে পাই শিনিকে। তো শিনিকে কল দিয়েছিল ওরই বস জুনান কিন্তু এখন অনেক ড্রাঙ্ক ছিল। ও মূলত ফাংরুরুকেই কল দিতে চেয়েছিল, কিন্তু ও কলটা দিয়ে ফেলে শিনিকেই, মানে মনে মনে হয়তো ও শিনিকেই পছন্দ করে কিন্তু বুঝতে পারে না। এদিকে আমরা দেখি যে আমাদের লম্বু ভাই জুসুইনকে কোনো রকমের সামলানোর চেষ্টা করছিল চিয়ানলিং, কিন্তু এত লম্বা ছেলেকে সামলানো কি চারটিখানি কথা। এরপরে ওকে কোনো রকমে তো গাড়ির ভিতরে নিয়ে আসে। হঠাৎ করেই জ্ঞানটা অনেকটা ফিরে আসে, মানে সেন্সে ফিরে আসে জুসুইন বলে তুমি আমার সঙ্গে কি করছিলে? চিয়ানলিং বলে আমি তোমার সিট বেল্ট বেঁধে দিচ্ছিলাম, এটা বলে বিশ্বাস করবে? জুসুইন বলে না। চিয়ানলিং বলে আমি তোমাকে মারতে যাচ্ছিলাম, বিশ্বাস করবে? জুসুইন বলে হ্যাঁ এবার বিশ্বাস করেছি। তো চিয়ানলিং বলে আমাকে ভাবেটা কি আসলে? যাই হোক, এভাবে ওরা ঝগড়াঝাটি খুনসুটির ভিতরে দিয়ে বাড়িতে চলে আসে। এর পরের দিন আমরা দেখতে পাই যে বি প্রজেক্টের কাজের জন্য অনেকটাই জেলাস হয়ে পড়েছিল আমাদের এ প্রজেক্টের যে লিডার ছিল সে।
তাই তো জেলাসের বসেই সে অনেকটা কাজ চাপিয়ে দেয় চ্যানলিংয়ের উপরে, যাতে সে বি প্রজেক্টের কাজের দিকে বেশি একটা মনোযোগ দিতে না পারে। চ্যানলিং যখন বাড়িতে ফিরছিল তখনই লিফটের ভিতরে ও জুসুয়েনের সঙ্গে দেখা হয়ে যায়। তো জুসুয়েনের সঙ্গে কথা বলে ও যখন বাইরে আসে তখনই একটা তেলাপোকা দেখে ও তো ভয়ে একদম জুসুয়েনের কোলে উঠে পড়ে। জুসুয়েন বলে, আরে কি হয়েছে? ঠিক তখনই আমরা দেখতে পাই এখানে চ্যানলিংয়ের মা হঠাৎ করে এখানে চলে এসেছিল। দেখেই তো মহিলা অবাক হয়ে যায় আর বলে, তোমরা কি করছো? আর এই ছেলেকে, এটা কি তোমার সেই গেমার বয়ফ্রেন্ড নাকি? তখন চ্যানলিং বলে, আরে না, ওটা আমার বস। এবার বস শুনেই তো ওর মা বলে, তুমি ওর বস? আরে কি সুন্দর ছেলে, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? তুমি কি সিঙ্গেল? তুমি কি বিয়ে করেছো? এমন অনেক প্রশ্ন। যাই হোক, মাকে বুঝিয়ে বাজিয়ে ভিতরে নিয়ে আসে চ্যানলিং। কিন্তু সকাল হতে না হতেই দেখা যায় যে চ্যানলিংয়ের মাকেই বশ করে ফেলেছে জুসুয়েন। তো গল্পে গল্পে জানা যায় যে চ্যানলিংয়ের মা আর জুসুয়েনের মা ওরা দুইজন একই সঙ্গে হাই স্কুলে পড়তো এবং ওরা খুব ভালো বন্ধু ছিল। তো এটা শোনার পরে চ্যানলিংয়ের মা তো সেই খুশি হয়ে যায়, কারণ তার বান্ধবীর ছেলের সঙ্গে তার মেয়ের যদি একটা কোনো রকমের রিলেশন করিয়ে দেওয়া যায় আর কি। তো চ্যানলিংয়ের মা এখন চ্যানলিংকে অনেক বকাঝকা করছিল জুসুয়েনের সামনেই, কারণ চ্যানলিং অনেকটা স্লপি টাইপের আর কি। চ্যানলিং মনে মনে ভাবে, আমার মা একদিনেই দেখি জুসুয়েনকে বেশি পছন্দ করে ফেললো আর কি। এরপরে সেদিন রাত্রেবেলা যখন ওর মা চলে যায়, চ্যানলিং একা একা কিছু মার্কেট করে বাড়িতে ফিরছিল। তখনই ওর মনে হচ্ছিল কেউ ওকে ফলো করছে। তো ও অনেক ভয় পেয়ে যায়, ও একটু একটু করে হাঁটতে লাগে আর দেখতে পায় একটা ছায়া ওকে ফলো করছে। তো ও অনেকটা সাহস নিয়ে কোনো রকমের লিফটের ভিতরে উঠে পড়ে, কিন্তু তবুও ওর অনেক ভয় করছিল। যখনই ও লিফট থেকে বের হয় তখনই হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। ওর সোজা নিজের রুমে না গিয়ে চলে আসে জুসুয়েনের রুমে। জুসুয়েনকে দেখেই ও ওকে জড়িয়ে ধরে। জুসুয়েন বলে, আস্তে আস্তে বলো, কি হয়েছে? তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? তখনও পুরোটা বলে যে আসার সময় মনে হচ্ছিল কেউ ওকে ফলো করছে। জুসুয়েন বলে, তুমি কি তাকে দেখতে পেয়েছো? তো ও তো কাউকে দেখতে পায়নি, ওর মনে হচ্ছিল আর কি। তো ওরা দুজনই খোঁজাখুঁজির চেষ্টা করে, কাউকে পায় না। তাই তো সিসিটিভি ফুটেজ দেখতে যায়, কিন্তু ওই লোক তখন বলে যে সিসিটিভি ফুটেজের সমস্ত ফুটেজই ডিলিট হয়ে গিয়েছে, কারণ একজন ভদ্রমহিলা তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করেছিল, যেটা সিসিটিভিতে দেখা যাচ্ছিল, তাই ওনারাই ডিলিট করে দিয়ে গিয়েছে। তো ওরা একটা এফআইআর করার জন্য আবার পুলিশ স্টেশনে আসে, আগে থেকেই সতর্কতামূলক কিছু করে রাখলো আর কি। এরপরে তো অনেক ভয় পেয়ে যায় চ্যানলিং। ও নিজের দরজার ওখানে এই সমস্ত কিছু দিয়ে দরজাটা ব্লক করে রাখছিল। ঠিক তখনই ওকে জুসুয়েন এসে নক করে আর দরজা খুলতে বলে। তো এই সমস্ত কিছু বেচারি সরাবে তো? ও বলে যে জুসুয়েন তুমি একটু ওয়েট করো, কিন্তু জুসুয়েন ভাবে যে ভিতরে কিছু হচ্ছে, তাই তো তাড়াহুড়ো করে ভিতরে ঢোকার ট্রাই করতে গিয়ে ওকে জড়িয়ে ধরে। তারপরে এত কিছু দেখে ও বেচারার নিজেরও খারাপ লাগে, তাই তো ও কিছু লক নিয়ে আসে এবং সেগুলো জানালা দরজায় খুব ভালোভাবেই ফিট করে দেয় আর বলে, আমার কিছু জামা কাপড় তোমার জানালার এখানে টাঙিয়ে রাখছি, যাতে বাইরে থেকে দেখলে মনে হয় এখানে কোনো মেয়ে না বরং ছেলে থাকে। এরপরের দিন আমরা দেখতে পাই যখন কাজের জন্য বেরিয়েছিল চ্যানলিং, তখন জুসুয়েনও বেরিয়ে যায় আর ওদের দেখা হয়ে যায় চ্যানলিংয়ের সে ছোটবেলার বন্ধুর সঙ্গে। ও এখানে মূলত একটা হাসপাতালে কিসের কাজে যেন এসেছে, তাই তো চ্যানলিংয়ের সঙ্গে দেখা করতে আসে। জুসুয়েন বলে, আমি ওর বয়ফ্রেন্ড। এই লোকটিকে তো আগে থেকে চ্যানলিং একটা মিথ্যা কথা বলেছিল যে ও যার সঙ্গে গেম খেলে তার সঙ্গে প্রেম করে, তো সেটা তো এখন চালিয়ে যেতে হবে। তো এদের দুজনের ভিতরে দেখা যায় যে জেলাসির পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছে চ্যানলিংকে কেন্দ্র করে। দুজনের ভিতরে একটা ঝগড়া শুরু হয়ে গিয়েছে। একদিকে ওর ওই ছোটবেলার বন্ধু জেলাস হচ্ছিল আর অন্যদিকে জেলাস হচ্ছিল জুসুয়েন। তো এভাবে কিছুক্ষণ কাটতে লাগে, কিন্তু আলটিমেটলি বিজয় তো জুসুয়েনের হবে, কারণ ওর ওই বন্ধু বলে যায়, দেখো আমি ওকে অনেক পছন্দ করি, আমি ভাইয়ের মতো ওকে আগলে রাখি, কিন্তু তুমি যদি ওর পাশে সারা জীবন থাকতে চাও তাহলে সেভাবে ওকে আগলে রাখো। ওই লোক যখন চলে যায় তখন জুসুয়েন দূর থেকে দেখতে পায় যে মাথায় ক্যাপ পরা, কালো জামা জুতা পরা একটা লোককে। ওই দেখে অনেকটা সন্দেহ হয় এবং এটা তো ওদের সিকিউরিটি গার্ড। ও পরের দিনও লোকটাকে দেখে কিছুটা সন্দেহভাজন আর কি। ওর মনে হয় যে ওই লোকটাকে দেখে সন্দেহ হচ্ছে, তাই ও একটা প্ল্যান করে। ও এখন বাইরে নিয়ে আসে ঠিক ওই লোকের সামনে চ্যানলিংকে আর বলে, বেবি আমি কিছুদিনের জন্য একটু বাইরে যাচ্ছি, তুমি সাবধানে থেকো, এটা বলে চলে যায়। এবার ওই লোক ভাবে কি আজকে হয়তো এখানে নেই জুসুয়েন, তাই তো আজকে সে সোজা সমস্ত লাইট অফ করে চলে আসে চ্যানলিংয়ের ঘরে, কিন্তু ওখানেই তো ছিল জুসুয়েন। জুসুয়েন ওকে ধরে ফেলে। চ্যানলিং কোথা থেকে একটা হাড়ির পাতিল নিয়ে এসে বলে যে তোকে তো আজকে আমি শেষ করে দেবো। তখন জুসুয়েন বলে যে কাম ডাউন, তুমি শান্ত হও। এরপরে ওকে সোজা পুলিশে ধরিয়ে দেওয়া হয়। পুলিশে ধরিয়ে দেওয়ার পরে বাড়িতে এসে মালিশ নিতে থাকে জুসুয়েন চ্যানলিংয়ের কাছে, কারণ ওর কারণে ওর ঘাড়ের এই অবস্থা হয়ে গিয়েছে। এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই ফাংরুর ওকে অফিসিয়ালি গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছিল জুনান। এটা দেখে কিন্তু আবার আমাদের শিনুর খুব জ্বলতে লাগে, কারণ ও তোর মনের কথা বলতেই পারলো না। তার আগে জুনান কিনা অন্য একজনকে গার্লফ্রেন্ড বানিয়ে নিল, ওর অনেক কষ্ট হচ্ছিল। আসলে এর জন্য মনের কথা বলে দিতে হয়। এভাবে মনের কথা যদি চেপে রাখা হয়, অন্য একজন বুঝবে কিভাবে যে তুমি তাকে ভালোবাসো। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরেই চিন্তা করছিল চ্যানলিং যে ও কোন ডিপার্টমেন্টে কাজ করবে, এ প্রজেক্টে নাকি বি প্রজেক্টে, কারণ এই দুই ডিপার্টমেন্টে কাজ করে ও সামলে উঠতে পারছে না। তখন নিজেই চিন্তা করতে লাগে। ওর বস এসে বলে, যেখানে তোমার স্বপ্ন তুমি সেখানেই কাজ করবে,
হবে। তো ও বি প্রজেক্টে কাজ করতে চাইছিল, কিন্তু ওর এ প্রজেক্টের বস ওকে একদমই ছাড়তে চায় না। ও বারবার ওর বসকে বলতে লাগে যে এটা তো ওর স্বপ্ন যে AAA গেমে পার্টিসিপেট করবে, তাই যেভাবেই ওকে বি প্রজেক্টে যেতেই হবে। তো ওর বস ওকে আর আটকায় না, বরং ওকে এবার বিদায় দিয়ে দেয়। ওর সবার কাছ থেকে আজকে বিদায় নিয়ে এখান থেকে চলে যায়। কিন্তু ওদের এই এ প্রজেক্টের বি প্রজেক্টও মাত্র একটুখানি দূরত্ব, কোম্পানি তো একটাই, তাই ওর খুব একটা খারাপ লাগে না, কারণ ও তো সেম কোম্পানিতেই ছিল। তো যখন ও বাড়িতে আসে তখন দেখা যায় ওর রুমের তালাটি লক হয়ে গিয়েছে। বাড়িওয়ালাকে ফোন দিয়েও কোনো সলিউশন পায় না। এখন অনেক রাত হয়ে যাওয়ায় কোনো ব্ল্যাকস্মিথও আসে না, আর তাই তো ওর সোজা চলে যায় জুসুয়েনের রুমে, কারণ আজকে ওর থাকার কোনো জায়গা ছিল না। আর জুসুয়েন এই সুযোগটাকেই কাজে লাগায়, ওকে নিয়ে হরর মুভি দেখতে বসে যায়। কিন্তু হরর মুভি দেখতে গিয়ে ওর আবার হাত বারবার চিয়ানলিংয়ের পিছনে চলে যাচ্ছিল, কিন্তু চিয়ানলিং ওকে বারবার বাধা দেয় আর বলে তুমি কি করছো? জুসুয়েন বলে আমি তো রিমোটটা নিচ্ছিলাম। জুসুয়েনকে ও বলে যে তুমি কি আমার অ্যাডভান্টেজ নিচ্ছ নাকি? জুসুয়েন বলে আরে না, হরর মুভি দেখলে আমার অনেক ভয় লাগে, তুমি কি আমার একটু পাশে এসে বসবে? চিয়ানলিং তখন জুসুয়েনের পাশে এসে বসতে লাগে, কিন্তু ভয় কোথায় পাচ্ছে জুসুয়েন, ভয় তো পাচ্ছে চিয়ানলিং। চিয়ানলিং ভয়ে তো একদম কাবু হয়ে যায় আর জুসুয়েনকেই জড়িয়ে ধরে। এর পরের দিন যখন ওর সকালবেলা ঘুম ভাঙে, ওর জন্য কিছু ড্রেস কিনে আনে জুসুয়েন। আর জুসুয়েনকে অফিসে গিয়ে বারবার চিয়ানলিং দেখতে লাগে। ওর মনে হচ্ছিল এই ছেলেটা অতিমাত্রায় কিউট। আর তারপরে সুজেং আসে জুসুয়েনের কাছে, চিয়ানলিংকে ডেকে নিয়ে যায় ওর কেবিনে কিছু সম্পর্কে আলোচনা করতে। কিন্তু বাইরে থেকে অনেক জেলাস হচ্ছিল ওদের তিনজনকে একসঙ্গে দেখে জুসুয়েন। এদিকে আমরা আবার চিয়ানলিংয়ের মাকে দেখতে পাই। চিয়ানলিংয়ের মা ওকে ফোন দিয়ে বলছিল আজকে তোমার একটা টকশোতে যাওয়ার কথা আছে জুসুয়েনের সঙ্গে, তোমার জন্য আমি টিকিট কেটে রেখেছি, তাই তুমি ওখানে চলে যেও। এদিকে আবার জুসুয়েনের মা ওকে কল দিয়ে বলে ওর বান্ধবীর মেয়ের সঙ্গে ওর একটা টকশোতে যাওয়ার কথা আছে, তোমার জন্য টিকিট কাটা আছে, তুমি চলে যেও। কিন্তু এদিকে চিয়ানলিং তো জানতে পারে যে জুসুয়েনের সঙ্গেই ওর টকশোতে আসার কথা। ও যখন এসে এখানে দাঁড়িয়ে থাকে তখন জুসুয়েন আসে না। এদিকে জুসুয়েন তো আর জানতো না ওর মায়ের বান্ধবীকে, মানে কোন বান্ধবীর কথা বলেছে তা তো ও জানে না। পরে ওর মা বলে চিয়ানলিংয়ের সঙ্গেই ওর দেখা করার জন্যই তো টিকিটটা কেটেছিল ওর মা, তখনও ভুল বুঝতে পারে। এদিকে চিয়ানলিং সারাদিন ওয়েট করে যখন রাত্রে বাড়িতে ফিরে তখন ওর অনেক রাগ হয়ে যায় জুসুয়েনের প্রতি, কারণ জুসুয়েন ওকে দাঁড় করিয়ে রেখেছিল আর এখন ওর রুমের তালাটাও লক, এমনকি ওর ফোনের চার্জও শেষ হয়ে গিয়েছিল। জুসুয়েন তো ওর সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করে, ও জুসুয়েনকে বলে যে গিয়ে তোমার পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে আসো। এরপরে ও একটা কামারকে ফোন দেয় আর বলে এখনই ওর এই রুমে আসতে আর ওর তালাটা ঠিক করে দিয়ে যেতে। ওই লোক এসে বুঝতে পারে এরা প্রেমিক প্রেমিকা আর ওদের ঝগড়া হয়েছে, তাই ওই লোক বলে আমি সম্পূর্ণভাবে এটা এখন ঠিক করতে পারবো না, শুধু খুলে দিচ্ছি, আগামীকাল সকালে এসে সব ঠিক করে দিব। এটা বলে জুসুয়েনকেও ভিতরে পাঠিয়ে দেয়, বাইরে থেকে লক করে চলে যায়। চিন্তা করুন ওদের দেশের ব্ল্যাকস্মিথগুলো কী পরিমাণে রোমান্টিক রে ভাই। এরপরে দেখা যায় ও তো আর রুম থেকে বের হতে পারে না, আজকে জুসুয়েন চিয়ানলিংয়ের রুমেই থেকে যায় আর এখন চিয়ানলিংয়ের কাছে বারবার ক্ষমাও চায়। হঠাৎ করে জুসুয়েন পড়ে যায় আর তখন মনে হচ্ছিল ও নতজানু হয়ে আছে। এটা যখন চিয়ানলিং দেখে তখন বলে আরে তুমি ভুল করেছো, তাই বলে তোমাকে আবার হাঁটু কেড়ে আমার কাছে ক্ষমা চাইতে হবে নাকি? তুমি উঠে দাঁড়াও, ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আর জুসুয়েন এবার ওর কাছে আসতে লাগে। চিয়ানলিং আবার লজ্জা পেয়ে যায় আর বলে ও ঘুমাতে যাচ্ছে। তো জুসুয়েনের আগে থেকে চিয়ানলিংয়ের রুমে কিছু কাপড় ছিল, মানে ওই যে চোরটা ওকে বিরক্ত করতো তার জন্যই ও কিছু কাপড় রেখে গিয়েছিল। সেই কাপড় আজকে ও নিতে আসতে গিয়ে দেখতে পায় যে ওর এই ক্লজেটের ভিতরেই চিয়ানলিং একটা ছবি রেখেছে জুসুয়েনের, যে ছবিটা আসলে ও মন থেকে এঁকেছিল। এখন জুসুয়েন বুঝতে পারে চিয়ানলিং ঠিক ওকে কতটা ভালোবাসে। পরের দিন সকালবেলা যখন চিয়ানলিংয়ের ঘুম ভাঙে ও দেখে জুসুয়েন তখনও ঘুমিয়ে আছে। ও জুসুয়েনকে অবাক হয়ে দেখছিল, তখনই ওর চুল আটকে যায় ওর সোপার চেইনের সঙ্গে আর তখন ওই কামারটাও চলে আসে, দরজা ঠিক করে সে চলেই যাচ্ছিল। এদের দুইজনকে এই অবস্থায় দেখে ভাবে ওরা রোমান্টিক কিছু করছে, তাই কামারটা বলে কি না 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 তোমাদের টাকা দিতে হবে না, তোমরা তোমাদের কাজ ক্যারি করো। এরপরে জুসুয়েন যখন কোম্পানিতে আসে তখন দেখা যায় ওরা আসলে যে গেমটার জন্য এতদিন ধরে কষ্ট করছে সেই গেমের প্রোমো ভিডিওটা ভালো হয়নি, তো প্রোমো ভিডিওর জন্য ওদের আরও কাজ করতে হবে। তো এখন সবাই মন প্রাণ দিয়ে আবারও কাজ করতে লাগে, কারণ 1 বছর ধরে ওরা এই গেমটাকে ডেভেলপ করার চেষ্টা করছে। এই কাজের চাপে ফাংরুরুর সঙ্গে খুব একটা কথা বলতে পারতো না জুনান, তাই ফাংরুরু এতে অনেক রেগে যায় আর জুনানের সঙ্গে ব্রেকআপ করে চলে যায়।
বেচারা একটু বুঝতেও পারলো না যে ওর বয়ফ্রেন্ড কতটা বিজি আছে। তো অনেক মন খারাপ করে এখন শিনির সঙ্গে টাইম স্পেন্ড করতে লাগে জুনান। তো শিনি ওকে অনেক হ্যাপি করার চেষ্টা করে আর বলে বেলুন ফাটালে দেখবে তোমার মনের কষ্ট অনেক কমে যাবে। আর এতে জুনান সত্যিই দেখে যে ওর মনের কষ্ট একটা একটা করে বেলুন ফাটানোর সাথে সাথেই গায়েব হয়ে যাচ্ছে। ও তো অনেক মজা পায় শিনির সঙ্গে থেকে। তাই তো শিনিকে ও একটা লাল বেলুন উপহার দেয় আর বলে আমার সঙ্গে আজকে সময় দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এরপরে ওরা প্রোমো ভিডিও রেডি করে ওদের প্রোমো ভিডিওটা ছেড়ে দেয় আর এটার সাথে সাথেই একদম ভাইরাল হয়ে যায়। সবাই ওদের এই প্রোমো ভিডিও অনেক বেশি পছন্দ করে আর এখন ওদের পুরো স্কোয়াড একটা ইনভাইটেশনে যায়। এটা মূলত একটা অ্যাওয়ার্ড শো ছিল আর এখানে ওরা ফার্স্ট পুরস্কারও পেয়ে যায়। ওরা সবাই হ্যাপি ছিল। আর এদিকে সুজেং নামের যে আরও একটা কলিগ ছিল চিয়ানলিংয়ের, সে ছেলে আজকে চিয়ানলিংকে প্রপোজ করে বসে। তবে সুজেং জানতো যে চিয়ানলিং মনে মনে জুসুইনকে পছন্দ করে, তাই ও ওর সঙ্গে বন্ধু হয়েই থাকতে চায়। এদিকে ঘটে আরেক বিপত্তি। ওরা যে প্রোমো ভিডিওটা ছেড়েছিল তার সঙ্গে কপিরাইটের মিল পাওয়া যায়, মানে কারো একটা কাজ ওরা কপি করেছে এমনটাই বোঝানো হচ্ছিল। তো এতদিনের এই কাজ, তারপরে এখন কপিরাইট, তো এই মামলা ওরা কিভাবে মিটাবে? এখন অনেক মন খারাপ হয়েছিল জিসুইনের। তো চিয়ানলিং ওকে সান্ত্বনা দিতে লাগে আর বলতে লাগে আমরা একসঙ্গে এটা সলভ করব। কোথাও না কোথাও আমরা তো এর সলিউশন পাবোই, কারণ আমরা নিজস্ব ওয়েতে কাজ করেছি, আমরা তো কাউকে কপি করিনি। তাই আমাদের অবশ্যই এটা সলিউশনের কোনো উপায় আছে, তুমি একদম চিন্তা করো না। তো এরপরে দেখা যায় যে সমস্ত যেসব কোম্পানি ওদের সঙ্গে কোলাবোরেট করতে চাইছিল সেই সব কোম্পানিগুলো অনেক ক্ষেপে যাচ্ছিল, কারণ ওদের বিরুদ্ধে অলরেডি মামলা করা হয়েছে। এসব কিছু না নিতে পেরে জুসুইন ওর হোমটাউনে চলে যায় আর চিয়ানলিং ওকে খুঁজতে খুঁজতে ওর হোমটাউনে চলে আসে। জুসুইন তো অবাক হয়ে যায়, কারণ ও কাউকে কিছু বলেই আসেনি, তাহলে চিয়ানলিং ওকে খুঁজে পেল কিভাবে? তো চিয়ানলিং জুসুইনের এক বন্ধুর কাছ থেকেই জানতে পেরেছে। আর জুসুইনকে এসেও বলে তুমি জানো আমি তোমার জন্য কতটা চিন্তা করছিলাম, তুমি কাউকে কিছু না বলে কেন এভাবে চলে এসেছো? তখন জুসুইন বুঝতে পারে চিয়ানলিং আজও ওকে অনেক ভালোবাসে, সেই আগের মতোই। তাই ও চিয়ানলিংকে বলে দেয় আসলে আমিও তোমাকে অনেক দিন ধরেই পছন্দ করি, যখন আমি ক্যাম্পাস হ্যাঙ্ক হয়ে তোমার সাথে খেলতাম তখন থেকেই পছন্দ করি, আর এখন জুসুইন হিসাবেও পছন্দ করি। তো যখন ও চিয়ানলিংকে জড়িয়ে ধরে তখন ওখানকার দুটো বাচ্চা অনেক লজ্জা পেয়ে যায়। এরপরে ওদের ভালোবাসার সূচনাটা হয়ে যায়। এদিকে শিনির সঙ্গে একটা রেস্টুরেন্টে এসেছিল জুনান, কিন্তু জুনানের হাতেই গরম খাবার পড়ে যায়, যেটা আসলে শিনির জন্যই হয়েছিল। তো জুনান নিজের রুমে বসে মলম লাগাচ্ছিল। শিনির অনেক খারাপ লাগায় ও জুনানের কাছে আসে আর বলে আমাকে করতে দিন। ও যখন এটা করছিল ঠিক তখনই এখানে কেউ একজন চলে আসে, এটা ছিল ওইহান। তো ওইহান ওদেরকে এরকম একটা অবস্থায় দেখে ফেলে যে ওরা কি বলবে আর ওইহান কি বুঝবে, এরকম কোনো সিচুয়েশনই ছিল না। ওরা ওইহানকে বোঝানোর আগেই ওইহান ওখান থেকে চলে যায়, মানে ভুল বুঝেই চলে যায়। এদিকে জুসুইন ওর বাবার রুমে নিয়ে আসে চিয়ানলিংকে, যেখানে ওর বাবা কাজ করতো। আসলে ওর বাবাই এই AAA গেমের জন্য অনেক বছর ধরে কাজ করেছে, তখন জুসুইন অনেক ছোট, আর বাবার থেকেই তো এই স্বপ্নটা ওর পাওয়া। এর জন্য ওর মায়ের সঙ্গে ওর বাবার অনেক ঝগড়া হতো, একসময় ওদের ডিভোর্সও হয়ে যায়। আর তারপরে তোর বাবা অনেকগুলো গেম প্রতিষ্ঠাও করে, কিন্তু তারপরে মারাও যায়। তবে ওরা এখন এখানে কোনো এভিডেন্স খোঁজার চেষ্টা করেছিল, কারণ ওদের সন্দেহ ছিল ওর বাবা এরকম কোনো ক্যারেক্টার বানিয়েছিল কিনা। তো ওর বাবার এক বন্ধুর কাছ থেকে ওরা জানতে পারে যে ওর বাবা এরকম একটা গেম বানিয়েছিল, কিন্তু সেটা নাকি সোল্ড করে দিয়েছে। তো এখন ওরা সেটাই খুঁজতে লাগে যে ওর বাবা যদি কারোর কাছে সোল্ড করে দেয় তাহলে সেই এখন কপিরাইট ওনার হয়ে যাবে। তো এই ব্যাপারে আরও ডিসকাস করার জন্য জুসুইন ওর বাবার পুরনো ল্যাপটপটা নিয়ে আসে। এদিকে চিয়ানলিং সারাদিন জুসুইনের সঙ্গে ঘুরে ও অনেক ইমোশনাল হয়ে যায় ওর বাবার গল্প শুনে। তো যখন ইমোশনাল হয়ে গিয়েছিল তখন জুসুইন ওকে একটা কিস করে, মানে মূলত আজকেই তো ওকেও কনফেস করলো, এতক্ষণ ধরে কিস করার জন্য ওর মনটা আকুপাকু করছিল, আর এখন অবশেষে ও করেও ফেললো। এরপরে ও চিয়ানলিংকে বলে তুমি আইডি কার্ড এনেছো? চিয়ানলিং বলে মানে আমরা কিস করতে পারলাম না, এক্ষুনি কি হোটেলে যাব নাকি? তখন জুসুইন বলে আরে আমরা তো থাকতে হবে কোথাও আমাদের, তার জন্যই আমরা ওখানে যাব, আর তাছাড়া আমাদেরকে তো কিছু ব্যাপারে ডিসকাসও করতে হবে। তো ওরা দুইজন দুটো রুম নিয়ে নেয়। চিয়ানলিং নিজের রুমে এসে অনেক সাজুগুজু করছিল, কারণ একটু পরেই জুসুইনের সঙ্গে ও কাজ করতে যাবে, আর তার জন্য দেখা যায় যে ওরা দুজনেই সাজুগুজু করছিল, কারণ আজকেই তো ওদের প্রেমের সূচনা হয়েছে। এরপরে জুসুইন ওর বাবার ল্যাপটপটা ঘেঁটে দেখতে লাগে যে সেখানে আসলেই কোনো এভিডেন্স পায় কিনা। তো দেখা যায় যে ওর বাবা অনেকগুলো গেমই তৈরি করেছিল, কিন্তু সেসব ওর বাবা সোল্ডও করে দিয়েছে, আর সেসবের কপিরাইট ওনার এখন তারা। এটা দেখার পরে ওর অনেক মন খারাপ হয়ে যায়, কারণ ওর ভেবেছিল ওর বাবার যেটা স্বপ্ন ছিল, যে ক্যারেক্টারটা ওরও স্বপ্নের ক্যারেক্টার ছিল, সেটা কিভাবে ওর বাবা বিক্রি করে দিতে পারলো, এর জন্য ওর অনেক কষ্ট লাগে।
তো তখন চিয়ানলিং বলে এই অ্যাপটা আবার কি? জিসুইন বলে এটা একটা ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ, এটার মধ্য দিয়ে আমি আমার বাবার সঙ্গে কথা বলতাম। অনেক বছর হয় এটা আমি লগ ইন করি না, তো আজকে ও ওই অ্যাপটা লগ ইন করে। লগ ইন করার সাথে সাথে জিসুইন দেখতে পায় সেখানে হাজারটা মেসেজ জমে আছে। আসলে ওর বাবার সঙ্গে অনেকদিন ওর কোনো কন্ট্যাক্ট ছিল না, কিন্তু ওর বাবা প্রতিনিয়ত ওকে মেসেজ করে যেত। যখন ওর বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছিল, ওর বাবা প্রতিদিন যেসব কাজ করতো সেসবগুলোই মেসেজ করতো। তো ওর বাবার কথা মনে করে ওর অনেক খারাপ লাগে, কারণ ওর বাবা মৃত্যুর আগের দিন পর্যন্ত ওকে টেক্সট করেছে। আর এখান থেকেই ও জানতে পারে যে ওরা যে গেমটা তৈরি করেছে সেই গেমটার কপিরাইট ওনার ওর বাবা নিজেই। আর ওর বাবা কপিরাইট ওনার মানে ও নিজেও কপিরাইট ওনার। তাই এই ব্যাপারটা খুব দ্রুতই মিটে যায়, মানে কপিরাইট ওনার ও নিজেই, তাহলে তো ওর গেমের আর কোনো সমস্যা নেই। তো এখন যখন ওরা দুইজন একটু রোম্যান্স করছিল ঠিক তখন এখানে ওইহান চলে আসে। তবে ওইহানের পরা কালো চশমা ছিল, তাই ওইহান এদের দুইজনকে একসঙ্গে দেখার আগে এখান থেকে চিয়ানলিং চলে যায়। তবে ওইহানের প্রতি আবার আমাদের জিসুইন খুব রেগে যায়, কারণ ওদের রোম্যান্সে ব্যাঘাত ঘটিয়েছে। ওরা যখন একটু লুকোচুরি প্রেম করছিল বারবারই কারো না কারোর সামনে ওরা ধরা পড়ে যাচ্ছিল। এখন হুয়াংজিও ওদের দুইজনকে সেম ড্রেস পরা দেখে বলে যে তোমরা সেম ড্রেস পরেছো, এই তোমরা ডেট করছো নাকি? কিন্তু ওরা কথাটাকে উড়িয়ে দেয়। আর এখন এভাবেই অফিসের ভিতরে ওরা চুপি চুপি প্রেম করতে লাগে, মানে কাউকে বুঝতেও দেয় না, কারণ এখন যদি অফিসে এটা জানাজানি হয়ে যায় সবাই ওদেরকে অনেক টিস করবে। চিয়ানলিংকে একা পেয়ে জিসুইন ওকে বলে আসো আমাকে একবার জড়িয়ে ধরো। চিয়ানলিং চারিদিকে তাকিয়ে ওকে জড়িয়েই ধরতে চাচ্ছিল, কিন্তু তখনই একদিক থেকে চলে আসে ওর বস, অন্য দিক থেকে চলে আসে হুয়াংজি। বাড়িতে আসার পরে আবার চিয়ানলিং এর দরজায় এসে কড়া নাড়ে জিসুইন। তো এখন জিসুইনের সঙ্গে রোম্যান্স চিয়ানলিং নিজেই করছিল। যখনই ওরা কিস করতে যাবে তখনই হঠাৎ করে হিসকি চলে আসে জিসুইনের। আসলে ওর চুল ভেজা ছিল, ও মূলত চিয়ানলিংয়ের কাছে ওর হেয়ার ড্রায়ারটাই নিতে এসেছে, কারণ ওরটা ব্রোকেন। তো এখন চিয়ানলিংয়ে ওর চুলগুলো শুকিয়ে দিতে লাগে। এই সময় ওরা নিজেদের ভিতরে গল্প করছিল, আর পাশাপাশি থাকার জন্য ওদের ভিতরে সুইট একটা রোম্যান্সও হয়ে যায়। এর পরের দিন যখন চিয়ানলিং অফিসে যায় তখন দেখা যায় যে জিসুইন ওর এবং চিয়ানলিংয়ের জন্য একদম পারফেক্ট দুটো কাপল কাপ নিয়ে এসেছে। ওরা যখন কফি তৈরি করছিল তখন ওরা দুজনেই দুজনের হাত ধরেছিল। তবে এটা অফিস ছিল, তাই ওদেরকে চোখ কান খোলা রাখতেই হতো। ঠিক তখনই এখানে ফাংশন চলে আসে। ফাংশনকে দেখেই ওরা হাত ছেড়ে দেয়, আর ফাংশনকে বলে আসলে চিয়ানলিং এখানে আমার জন্য কফি বানাচ্ছিল, তোমার কফি লাগবে নাকি? তো ফাংশন বলে না, আমি রেস্টরুমে যাচ্ছি। যখন ফাংশন চলে যায় তখন এরা দুজন আবারও রোম্যান্স করতে শুরু করে দেয়। এদিকে জুনান কিন্তু ফাংডুরোকে প্রায় ভুলেই গিয়েছিল, কারণ অধিকাংশ সময়ও শিনির সঙ্গেই কাটাতো এখন। আর এখন ওর শিনিকেও খুব ভালোভাবেই চিনে ফেলেছে, শিনি মেয়েটা কত সুন্দর। তো সেদিন রাত্রে চিয়ানলিং এবং জিসুইন রান্না করেছিল, ঠিক তখন এখানে জুনান চলে আসায় নিচে বসে পড়ে চিয়ানলিং। কিন্তু জুনান ওকে দেখে ফেলে আর বলে তুমি এখানে এত রাত্রে, একটা মেয়ের তো ছেলের ঘরে থাকা উচিত নয়, তারপরে আবার আমাদের জিসুইনের কিন্তু গার্লফ্রেন্ড আছে। আর তখন জিসুইন জুনানকেই বলে ওই আমার গার্লফ্রেন্ড, তোকে আমার যে গার্লফ্রেন্ডের কথা বলেছিলাম সেটা আসলে আর কেউই নয়, সেটা হলো চিয়ানলিং। তখন জুনান বলে তুই কি আমাকে বোকা পেয়েছিস? সেটা আমি অনেক আগে থেকেই জানি। ওরা এখন থেকে রোজ একসঙ্গেই অফিসে যেত, তবে যখন ওরা অফিসে যেত তখন একে অপরে হাত ধরেই হাঁটতো। তো একদিন আবারও ওরা হুয়াংজির সামনে পড়ে যায়। হুয়াংজি ওদেরকে হাত ধরা অবস্থায় দেখে ফেলে। হুয়াংজি বলে এই তোমরা স্বীকার করো যে তোমরা ডেট করছো, আমি কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারছি সেটা। তো ওরা স্বীকার না করে যাবে কোথায়, তাই সেদিন স্বীকার করে দেয়। এরপরে দেখতে পাই যে চিয়ানলিংয়ের রুমে এসেছিল জিসুইন। এখানে এসে একটা নাইটি দেখে ওর অনেক হট লাগে। ও বলে এই নাইটিটা আমার অনেক পছন্দ হয়েছে, তুমি এটা পরবে। এবার এটা পরে একটু ট্রায়াল দিচ্ছিল আমাদের চিয়ানলিং, কিন্তু এটাতে ওকে অনেক সেক্সি লাগছিল। তখনই ফাংশন ওকে কল দেয় আর বলে একটা ডকুমেন্টের জন্য। তো ডকুমেন্টটা আনার জন্য ও যায় জিসুইনের রুমে। তখনই জিসুইনের মা আসে। জিসুইনের মা এখানে একটা মেয়ে কণ্ঠ শুনেই তাকে দেখে আর বলে তুমি চিয়ানলিং না? চিয়ানলিং বলে আপনি? তখন ওই মহিলা বলে আমি জিসুইনের মা। চিয়ানলিং তাড়াতাড়ি একটা শার্ট পরে নেয় আর বলে আসলে আমি এরকম ড্রেস পরি না। কিন্তু তখন জিসুইনের মা বলে আরে আমি ওপেন মাইন্ডের একটা মানুষ, এরকম ড্রেস পরলেও কোনো সমস্যা নেই, তোমাকে সুন্দর দেখাচ্ছে। তখন ও আন্টিকে বলে ঠিক আছে আন্টি, তাহলে আমি আপনাকেও একটা কিনে দিব। ঠিক তখনই জিসুইন কল দেয়। ও জিসুইনকে দ্রুত চলে আসতে বলে কারণ ওর মা এসেছে। জিসুইনের মা চিয়ানলিংয়ের কাছ থেকে জানতে পারে যে চিয়ানলিং এবং জিসুইন দুজনে প্রেম করছে, আর জিসুইনের মা খুব ভালোভাবেই জানে এটা ওর বান্ধবীর মেয়ে। তো এখানে যখন জিসুইন চলে আসে তখন ওর মা অনেক রেগে যায়, কারণ জিসুইনের মাকে বলেছিল যে ও অন্য একটা কোম্পানিতে কাজ করে। তবে ওর মা জানতে পারে যে ও গেমিং কোম্পানিতে কাজ করে, তাই তো ওর মা রেগে এখান থেকে চলে যায়, কারণ এই কারণেই তো ওর বাবার সঙ্গে ঝামেলা হয়েছিল।
যাই হোক, এদিকে অনেক রাত হয়ে যায় অফিসে। জুনান এবং শির তো ওরা একটা কাজ করছিল, ঠিক তখনই এখানে ওইহান চলে আসে। ওইহানকে দেখে জুনান লাইট অফ করে দেয়, কিন্তু ওইহান ওদের দুজনকেই দেখে ফেলে। আর এই অন্ধকারের ভিতরে দুজনকে দেখে ওর তোর সন্দেহ আরও পাকাপোক্ত হয়ে যায়, বেচারা জুনান এটা কি করলো। তখন ওকে শিনি বলে, আপনি লাইট কেন অফ করলেন? এখন আমি সবাইকে কি বলবো? আমার তো মনে হয় ওইহান সবাইকে বলে দিবে যে আমাদের কোনো সম্পর্ক আছে, কিন্তু আমাদের তো কোনো সম্পর্ক নেই। বেচারা জুনান আসলে আগের দিন ওইহান দেখে ফেলেছিল, তো এজন্য আজকে ভয়ে আরও বিপত্তি করে ফেললো। এদিকে জুসুইনের মাকে বোঝানোর জন্য অনেক ট্রাই করতে লাগে চিয়ানলিং, আর বলতে লাগে যে জুসুইনকে ক্ষমা করে দিন। আর জুসুইনও ওর মাকে অনেকবার বোঝাতে লাগে আসলে ওর মা ওর বাবার প্রতি অনেক রেগেছিল। জুসুইন তখন ওর মাকে ওর বাবার ডায়েরি দেখায়, আর দেখায় যে ওর বাবা আসলে কত কিছু লিখে রেখে গিয়েছে ওর মা এবং ওর জন্য। তখন ওর মার সমস্ত ভুল ভেঙে যায়। ওর মার ওর বাবার জন্য অনেক কষ্ট লাগে, কিন্তু মানুষটা তো এখন আর নেই। এর পরের দিন আমরা দেখতে পাই জুসুইন এবং চিয়ানলিং যখন যাচ্ছিল, তখন একটা সিকিউরিটি গার্ড বলে, আজকে যে তোমরা হাত ধরে যাচ্ছ না। তখন ওরা অবাক হয়ে যায়। আর ওই সিকিউরিটি গার্ড বলে, চারিদিকে সিসি ক্যামেরা দেখেছো? আমি দেখি যে রোজ তোমরা হাত ধরে যাও, তাই আজকেও তোমরা হাত ধরে যাও। আমার সামনে হাত না ধরার অভিনয় করতে হবে না। যখনই ওরা হাত ধরে ঠিক তখনই সুজেং ওদের একসঙ্গে দেখে ফেলে। তো সুজেংকে দেখে আরও বেশি করে ওর হাত ধরে ফেলে জুসুইন। জুসুইন আসার আগে দেখতে পায় একটা পিলারের আড়ালে ওদের তিনজন কলিগ দাঁড়িয়ে আছে। তাই চিয়ানলিং এবং জুসুইন এদেরকে যেহেতু ধরা দিবে না এদের কাছে, তাই দুইজন দুই দিক থেকে আসে। এরা তখন বলে, তোমরা জানো আমাদের কোম্পানির সেকেন্ড কাপল আমরা পেয়ে গিয়েছি। চিয়ানলিং বলে, তারা কারা? তো এরা সবাই বলে ওঠে, শিনি এবং জুনান, ওরা প্রেম করছে এবং কালকে রাত্রে আমি ওদেরকে ধরেছি। তখন জুসুইন বলে, তাহলে ফার্স্ট কাপল কারা? ওরা সেকেন্ড হলে? তখন ওরা তিনজনই বলে ওঠে, কেন তোমরা দুইজন? জুসুইন এবং চিয়ানলিং ভাবতো ওদের সম্পর্কের কথা কেউ জানে না, কিন্তু ওদেরকে বারবার রোম্যান্স করতে সবাই দেখে নিয়েছে, শুধু ওরা এদের সামনে বলেনি, এই আর কি। এখানে অফিসের সবাই জানে যে চিয়ানলিং এবং জুসুইন একে অন্যের সঙ্গে প্রেম করে। এত লুকোচুরি করেও কোনো লাভ হলো না। যাই হোক, এখন খুব ভালোই হয়েছে, যেহেতু সবাই জেনে গিয়েছে, তাই কারোর সামনেই আর অভিনয় করতে হবে না। এখন খুব ভালোভাবে রোম্যান্স করা যাবে। এরপরে ওরা কোম্পানিতে চলে আসে, কিন্তু ওইহানের প্রতি সবসময় নজর রাখছিল জুনান। ওর মনে হয়েছিল ওইহান সবাইকেই গল্প করে বেড়াবে যে ও আর শিনি প্রেম করছে। এদিকে আবার আমরা দেখি জুসুইন আর একটা কাজ করে ফেলে, মানে ও একটা কোম্পানির সঙ্গে কোলাবোরেট করছিল, যেটাতে সবাই রেগে যায়, কারণ ও এই কোম্পানির নাম পাল্টে অন্য কিছু করে ফেলতে চাইছিল। আর তাই তো এখন জুসুইনের প্রতি সবাই বিরক্ত হয়ে যায় এবং জুসুইনের কলিগরা নিজেরাও অনেক বিরক্ত হয়। আর জুসুইনের প্রতি সবথেকে বেশি রেগে গিয়েছিল চিয়ানলিং, কারণ ওরা সবাই তাদের কাজটাকে ভালোবাসে। চিয়ানলিং এবং শিনি একদিন অনেক ড্রিঙ্ক করার পরে তো একদম মাতাল হয়ে গিয়েছিল চিয়ানলিং। তো চিয়ানলিংকে সামলানোর ট্রাই করতে লাগে জুসুইন। তবে জুসুইন যে একটা আলাদা কাজ করছে ওর কোম্পানির জন্য তা কেউ জানতো না। আসলে সবাই জুসুইনকে ভুল বুঝেছে, কিন্তু ও কোম্পানির ভালোই করতে চাইছিল। ওর মাথায় অন্য কিছু চলছিল, যেটাও কাউকে বলেনি। তো এখন যখন সবকিছু সলভ হয়ে যায়, তখন জুসুইনের প্রতি আরও রাগ করে চিয়ানলিং আর বলে, তুমি আমাকে আগে থেকেই কেন বললে না? আমি শুধু তোমার উপর রাগ করেছিলাম। তাই তো চিয়ানলিং ওকে হাঁটু গেড়ে বসতে বলে। ও হাঁটু গেড়ে বসে তো ঠিকই, কিন্তু সেটা মাটিতে নয়, বরং ওর কিবোর্ডের উপরে। আসলে ও অন্যরকমভাবে ইমপ্রেস করতে চাইছিল চিয়ানলিংকে, এবং যতবারই ও হাঁটু রাখছিল ততবার একটা করে অড উঠছিল, আর সেটা হলো লাভ। একটা করে লেটার উঠছিল এবং একটা ওয়ার্ড সৃষ্টি হয়, আর সেটা হলো লাভ দেখেই তো এখন চিয়ানলিং ক্ষমা করে দেয় জুসুইনকে। ওদের ভিতরে সম্পর্ক সুন্দর হয়ে যায়। এদিকে আমরা এ প্রজেক্টের যে লিডার ছিল তাকে দেখি। ওর আর বি প্রজেক্টের লিডারের ভিতরে তো একটা দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বটাও ঘুচে যায়। ওরা এখন দুজনের পাশে দাঁড়িয়েছিল। এদিকে চিয়ানলিং জুসুইনকে নিয়ে ওদের বাড়িতে চলে আসে ওর বাবা মার সঙ্গে কথা বলানোর জন্য। ওর মা তো জুসুইনকে দেখে অনেক খুশি হয়ে যায়। তবে চিয়ানলিংয়ের বাবা একটু গম্ভীর মুড নিয়ে থাকে, মেয়েকে কার সঙ্গে বিয়ে দিবে তাকে একটু যাচাই করে দেখতে হবে না? তো চিয়ানলিংয়ের বাবা এখন জুসুইনকে দিয়ে অনেক কাজ করাতে লাগে, মানে উনি যাচাই করে দেখছিলেন যে জুসুইন আসলে কিসে পারদর্শী, এবং ওকে অনেক প্রশ্নও করে। তো প্রথমে ওকে দিয়ে রান্না করায়, তো দেখা যায় জুসুইন আসলে অনেক ভালো রান্না করতে পারতো। চিয়ানলিংয়ের পছন্দের খাবারগুলো ওকে দিয়ে তৈরি করায়। আর তাছাড়া ওদের কোনো বাল্ব ভেঙে গেলে সেটাও এখন জুসুইন ঠিক করে দেয়। ওদের বাথরুমের কোনো অসুবিধা হলে সেটাও জুসুইন করে। ভাঙা চেয়ার ঠিক করে, এমনকি বেডশিটও চেঞ্জ করে দেয় জুসুইন। তো এরকম কাজ করতে করতে ও হাঁপিয়ে উঠেছিল। তো দেখা যায় যে চিয়ানলিংয়ের বাবার জুসুইনকে খুব ভালো লেগে যায়, মানে এই পরীক্ষায় জুসুইন পাশ করেছে। চিয়ানলিংয়ের মা বাবা দুজনেই অনেক হ্যাপি ছিল। তো অবশেষে ওরা একটু সমস্ত কাজকর্ম শেষ করে রোমান্টিকতার টাইম পেল। এইভাবে একটা বছর কেটে যায়।
আর ওরা আগে যে গেমটা তৈরি করেছিল এখন নতুন আরেকটা গেম তৈরি করে, আর এই গেমও অনেক বেশি ভাইরাল হয়ে যায়। ওদের আগের গেমটা তো একদম সুপার ডুপার ভাইরাল হয়ে গিয়েছে। আর এই নতুন গেমের উদ্বোধনের দিনও একটা গ্র্যান্ড সেরিমনি করে, যেখানে ওরা সবাইকে ইনভাইট করে। তো এখানে ওর সবার উদ্দেশ্যে বলে যে আমার কলিগরা যদি আমার সাথে না থাকতো তাহলে কখনোই আমি জিসুইন এতদূর আসতে পারতাম না। ওর সবার নাম ধরে ধরে তাদেরকে আলাদা করে অ্যাপ্রিসিয়েট করতে লাগে। তবে ওর এই জার্নিতে ওর সঙ্গে সব থেকে বেশি যে পাশে ছিল সেটা হলো ওর বন্ধু জুনান। জুনান ওর সব থেকে বড় সাপোর্ট ছিল, আর চেয়ারলিং ছিল ওর হ্যাপিনেস, একই সঙ্গে চেয়ারলিং ছিল ওর শক্তি। এদিকে এতদিনে শিনি এবং জুনানের প্রেমটাও হয়ে গিয়েছে। তো ওদের দুইজনকে ডিস্টার্ব করার জন্য ওর 3 জন কলিগ আসে। ওরা যখন ডিস্টার্ব করেছিল এরা তখন দুজন রোমান্টিকতায় মত্ত ছিল, তাই তো ওরা বলে না না এখানে থাকা যাবে না বলে আবার চলে যায়। এরপরে আমরা দেখতে পাই চেয়ারলিং এবং জিসুইনকে। জিসুইন বলে কিছু বছর আগে যেটা আমার স্বপ্ন ছিল সেটা এখন সত্যি হয়েছে। জিসুইন চেয়ারলিং এর হাত ধরে বলে এভাবেই যেন আমরা দুজন দুজনের পাশে থেকে সারাটা জীবন কাটাতে পারি। আর এর সাথে সাথেই শেষ হয়ে যায় এভরিওয়ান লাভস মি নামের এই সুন্দর ড্রামাটি। আপনারা যারা এই পুরো ড্রামাটির গল্পই শুনেছেন তাদের কাছে ড্রামাটি কেমন লাগলো তা জানাবেন। এটা সিম্পলি একটা রমকম এবং বিজনেস জেনরের গল্প, অহরহ এরকম ড্রামা হয়ে থাকে। তো এই ড্রামার গল্প খুব একটা ইউনিক বা অসাধারণ কিছু ছিল না, তবে উপভোগ্য ছিল। আমার ড্রামাটি ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই জানাবেন। আর এই ড্রামার শুরু থেকে শেষ পর্যন্ত যারাই সাথে ছিলেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।